হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার মৌলিক পর্যাবৃত্ত ধর্মের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি। তো আজকের লেকচার হচ্ছে আমরা কোনো থিওরিটিক্যাল পড়া পড়বো না ভাই। আমরা হচ্ছে আজকে কিছু অনেকগুলো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের এমসিকিউ আজকে আমরা হচ্ছে প্রবলেমগুলো সলভ করবো, কেমন? তো আশা করি এর মাধ্যমে তোমার অনেক প্র্যাকটিস হবে, এগুলো তোমরা নিজেরাও করবা, আমি করে দেওয়ার পরেও, কেমন? আচ্ছা, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আগের লেকচারগুলো দেখা থাকতে হবে, না এগুলো তুমি অনেক কিছুই বুঝবো না। তাহলে আজকে লেকচার স্টার্ট করার আগে ভাই, এটা হচ্ছে আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। সো এটা হচ্ছে আমাদের মেইন ফেসবুক গ্রুপ, এখানে তাহলে জয়েন দিয়ে দিও ভাই, কেমন? আচ্ছা, তাহলে চলো আজকে হচ্ছে আমরা প্রথমে কিছু এমসিকিউ দিয়ে সলভ করি। 1 থেকে 5 আমরা আগে সলভ করছিলাম ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের, তাই আমরা 6 থেকে স্টার্ট করতেছি। ওকে, তাহলে ফার্স্টে 6 নাম্বার এমসিকিউ তোমাকে দেখো কী বলতেছে এখানে। ফার্স্টে 6 নাম্বার এমসিকিউ তোমাকে এখানে বলা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর জন্য নিচের বিক্রিয়াগুলো দেওয়া হলো। তার মানে নিজের 3টা বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বিক্রিয়া। তোমাকে 3টা রিয়াকশন দেওয়া আছে এখানে। ওকে ভাই, এতটুকুতে কোনো প্রবলেম নেই। এখানে কী করছে জিজ্ঞেস করছে, দেখো হাইড্রোজেন পরমাণুর উপরের কোন বিক্রিয়া বা বিক্রিয়াসমূহ হ্যালোজেনের বিক্রিয়া সদৃশ। মানে বলতেছে এই হাইড্রোজেন পরমাণুগুলো যে রিয়াকশন দিচ্ছে, এইখানে কি দিচ্ছে বলো তো, হাইড্রোজেন পরমাণুগুলো যে রিয়াকশন দিচ্ছে এই রিয়াকশনগুলোর মধ্যে কোন রিয়াকশনগুলোও কে দে বলো তো হ্যালোজেনের বিক্রিয়া সদৃশ, অর্থাৎ কোন রিয়াকশনগুলো হ্যালোজেনও দেয়, এই জিনিসটা তোমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে, কেমন? আশা করি এই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে আমি তোমাকে আরেকবার বুঝাই বলি। এখানে কোয়েশ্চেন কী করছে দেখো, এখানে বলছে কি যে তিনটা হচ্ছে তোমার হাইড্রোজেনের বিক্রিয়া। বলছে হাইড্রোজেন পরমাণুর উপরের কোন বিক্রিয়া অথবা বিক্রিয়াসমূহ হ্যালোজেনের বিক্রিয়া সদৃশ, মানে কোন বিক্রিয়াগুলো হ্যালোজেনও দেয়। সো চলো আমি তোমাকে এটা কেমনে আনসার করবো, আমি তোমাকে চলো টেকনিকটা শিখে আসো, কেমন? এখানে কার সাথে কার কম্পেয়ার করতে বলছে? হাইড্রোজেনের সাথে হ্যালোজেনের কম্পেয়ার করতে বলছে। মানে বলছে যে হাইড্রোজেন পরমাণু যে বিক্রিয়াগুলো দিচ্ছে এদের মধ্যে কোন বিক্রিয়াগুলো হ্যালোজেনও সেম টাইপের দেয়। তো এটা টেস্ট করার জন্য তুমি কী করবা, একটা যে কোনো একটা হ্যালোজেনকে নাও, তুমি মানে হ্যালোজেনকে চিন্তা করো হাইড্রোজেনের জায়গায়। একটা জিনিস দেখো তো, ধরো হাইড্রোজেনের জায়গায় যদি আমি এখানে ক্লোরিনকে চিন্তা করি, ক্লোরিন, তাহলে কী হবে ভাই? একটা দেখো ফার্স্ট এখানে কিসে হাইড্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে H2 উৎপন্ন হয়েছে। একটা জিনিস দেখো তো, ক্লোরিন আর ক্লোরিন বিক্রিয়া করে কি হয়? আমরা সবাই জানি Cl2 উৎপাদিত হয়। আমরা সবাই জানি কি উৎপাদিত হয়? ক্লোরিন এবং ক্লোরিন বিক্রিয়া করে Cl2 উৎপাদিত হয়। তাহলে দেখো তো হাইড্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করেও কিন্তু H2 উৎপাদিত হয়েছে। তাহলে এই যে বিক্রিয়াটা, এই ধরনের বিক্রিয়া কিন্তু হ্যালোজেনও দেয়। কেমনে? কারণ একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে একটা হাইড্রোজেন H2 উৎপাদন করে, অনুরূপভাবে কিন্তু একটা ক্লোরিন কিন্তু বা একটা হ্যালোজেন কিন্তু আরেকটা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কিন্তু হ্যালোজেনের 2 উৎপন্ন করে, অর্থাৎ Cl2 উৎপাদন করে। তুমি F এর বেলাও দেখতে পারো, Br এর বেলাও দেখতে পারো। মানে কীরকম, আমি যদি ব্রোমিন দিয়ে দেখাই, একটা ব্রোমিন আরেকটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে ভাই Br2 উৎপাদন করবে। অর্থাৎ এই যে বিক্রিয়াটা আসবে এটা কারেক্ট। এটা কি? এটা কারেক্ট। কেন? এটা হচ্ছে যে তোমার মানে হ্যালোজেন যেরকম দিবে সেরকম এটার সাথে তাহলে সদৃশ, কেমন? আচ্ছা, 3 নাম্বারটার দিকে একটু আমরা তাকাই। 3 নাম্বারে কী বলছে? হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে H- তৈরি করে। এরকম বিক্রিয়া কি হ্যালোজেন দেয়? 100% দেয় ভাই। কেন? আমি তোমাকে দেখাই কেমনে দেয়। তুমি নিশ্চয়ই খেয়াল করে দেখছো যে ক্লোরিন, এই যে হাইড্রোজেনের জায়গাটা ক্লোরিনকে বসাও, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে তোমার এখানে কি উৎপাদিত হয়? Cl- কনভার্ট হয়। অথবা দেখো তুমি ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে আমরা সবাই জানি F- কনভার্ট হয়। এখানে আমরা ইলেকট্রনের চার্জ বোঝানোর জন্য নেগেটিভ দিচ্ছি, নেগেটিভ দেওয়ার দরকার নেই, ই দ্বারা ইলেকট্রন বোঝাচ্ছে এখানে, কেমন? তাহলে এখানে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি হচ্ছে যে হ্যালোজেনগুলো কী হয়, একটা ইলেকট্রন গ্রহণ করে এটার নেগেটিভ আয়নে কনভার্ট হয় বা অ্যানায়নে কনভার্ট হয়। অনুরূপভাবে ধরো ফ্লোরিন দিয়েও দেখতে পারো, ব্রোমিন দিয়েও দেখতে পারো। আর এই রিয়াকশনটা দেখো তো কিছু হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে H- কনভার্ট হচ্ছে। তাহলে এই যে একটা ইলেকট্রন গ্রহণ করে যে H- কনভার্ট হচ্ছে হাইড্রোজেন, এই রিয়াকশনটা কিন্তু হ্যালোজেনও দেয়। কেন? কারণ হ্যালোজেনও কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- কনভার্ট হয়। অর্থাৎ এই যে হাইড্রোজেনের যে রিয়াকশনটা দেওয়া আছে এটা কিন্তু হু কার মতো বলো তো? হ্যালোজেনের মতো। তাহলে এটাও কিন্তু তোমার কারেক্ট আনসার। আমি চলো তোমাকে এই দুটো আরেকবার বুঝাই। এখানে তোমাকে কী করছে বলো তো? তোমাকে জিজ্ঞেস করছে হাইড্রোজেন পরমাণুগুলো যে রিয়াকশনগুলো দিচ্ছে, এখানে যে রিয়াকশনগুলো দেওয়া আছে এই রিয়াকশনগুলোর মধ্যে কোন কোন রিয়াকশনগুলো হ্যালোজেনও দিবে, মানে হ্যালোজেনের মানে সদৃশ, হ্যালোজেনের বিক্রিয়া সদৃশ। দেখো তো 2টা হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে H2 উৎপাদন হয়েছে। অনুরূপভাবে তুমি কিন্তু 2টা হ্যালোজেনকে যুক্ত করে একটা হ্যালোজেনের 2 পাবা। যেমন ক্লোরিন যুক্ত করে Cl2 পাই, ব্রোমিন যুক্ত করে Br2 পাই, F যুক্ত করে F2 পাই। অনুরূপভাবে তুমি যদি 3 নাম্বারটার দিকে তাকাও, একটা হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে H- কনভার্ট হয়েছে। এই ধরনের রিয়াকশন কিন্তু তোমার হচ্ছে ভাই হ্যালোজেনগুলোও দেয়। কেমনে? তুমি যদি একটা হ্যালোজেনকে নাও, ধরো ক্লোরিনকে নিছো, ক্লোরিনের সাথে একটা ইলেকট্রন যোগ করাইছো, Cl- কনভার্ট হয়। অনুরূপভাবে ধরো ফ্লোরিন নিছো, ফ্লোরিনের সাথে ধরো একটা ইলেকট্রন যোগ করাইছো, এটা কিন্তু F- কনভার্ট হয়। কিন্তু একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো তো, তুমি যদি ধরো এখানে HCl নিছো, আমি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কী করতেছি দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে এই H-এর পরিবর্তে আমি কিন্তু এখানে একটা হ্যালোজেন বসাচ্ছি। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি H-এর পরিবর্তে কী বসাচ্ছি? একটা হ্যালোজেন বসাচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমি কী করতেছি? H-এর পরিবর্তে, মানে আমি এখানে কিন্তু মেনলি হাইড্রোজেনের সাথে আমি হ্যালোজেনকে কম্পারিজন করতেছি। ওকে, তাহলে চলো 2 নাম্বার রিয়াকশনটা দেখি আমরা হ্যালোজেনটা দিবে কিনা। একটা কাজ করতে পারি, তাহলে আমরা
এই ক্ষেত্রেগুলোতে যেহেতু আমরা এখানে হাইড্রোজেনের বদলে এই হ্যালোজেনকে বসাইছি, তাহলে এখানে HCl আছে না, তাহলে আমরা এখানে চলো একটা কাজ করি, এইচের পরিবর্তে ধরো তোমার হচ্ছে আমরা এখানে Cl দিলাম, আর এখানে একটা Cl আছে। কী করছি বলি, এই Clটা তো আছে এখানে, এই Clটাকে এখানে আমরা বসাইছি। আর আমরা এই যে এই 1 নাম্বার আর 3 নাম্বারে কী করছি, আমরা হাইড্রোজেনের সাথে হ্যালোজেনে কম্পেয়ার করতেছি না, তাই আমরা হাইড্রোজেনকে হ্যালোজেন দিয়ে মানে তোমার এখানে করে দিয়েছিলাম, প্রতিস্থাপন করে দিয়েছিলাম, মানে আমরা ইন্টারচেঞ্জ করে দিয়েছি এখানে। অনুরূপভাবে আমরা এই রিয়াকশনটার ক্ষেত্রে এখানে যে হাইড্রোজেন আছে সেটাকে আমরা কী করছি, একটা হ্যালোজেন দিয়ে তোমার হচ্ছে এখানে প্রতিস্থাপন করে দিছি। তাহলে এবার কী হয় দেখো তো, দেখো দুইটা ক্লোরিন যখন ভাঙে তখন কিন্তু আমরা সবাই জানি যারা জৈব যৌগে পড়ছি, ফ্রি রেডিক্যাল তৈরি হয়। কী তৈরি হয় বলো তো, ফ্রি রেডিক্যাল তৈরি হয়। দেখো একটা জিনিস আমি তোমাকে বোঝাই বলি ভাই, যদি দুইটা সেম জিনিস ভাঙে তাহলে সেখানে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, আর যদি দুইটা ডিফারেন্ট জিনিস ভাঙে তখন সেখানে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ তৈরি হয়। তাহলে এখানে দেখো HCl এর ক্ষেত্রে কিন্তু একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন সৃষ্টি হয়েছে, কিন্তু তুমি যখন এই হাইড্রোজেনটাকে যখন তুমি একটা এই হ্যালোজেন দিয়ে যখন তুমি কনভার্ট করে দিবা, তখন কিন্তু ওই হ্যালোজেন দুইটা ভেঙে কিন্তু পজিটিভ আর নেগেটিভ সৃষ্টি হবে না, এখানে কী সৃষ্টি হবে, ফ্রি রেডিক্যাল সৃষ্টি হবে। অর্থাৎ সেকেন্ড রিয়াকশনটা কিন্তু হ্যালোজেনের মতো না, অর্থাৎ সেকেন্ড রিয়াকশনটা কিন্তু হ্যালোজেন দেখায় না। কেন দেখায় না আমি চলো আরেকবার ব্যাখ্যা করি আসো। দেখো তো 1 আর তুমি 3-এ কী করছো, 1 আর 3-এ কী করছো, দেখো এখানেও হাইড্রোজেনকে তুমি হচ্ছে যে ভাই একটা হ্যালোজেন দিয়ে কনভার্ট করছো, এখানেও তুমি হাইড্রোজেনগুলোকে একটা হ্যালোজেন দিয়ে কনভার্ট করছো। তাহলে আমরা দেখছি যে এখানে যে বিক্রিয়াগুলো হচ্ছে হ্যালোজেনও সেম টাইপের বিক্রিয়া দেয়। আমরা এই 2 নাম্বারটা এই সেম টাইপের বিক্রিয়া দেয় কিনা চেক করার জন্য এই হাইড্রোজেনটাকে আমরা একটা হ্যালোজেন দিয়ে তোমার হচ্ছে যে ভাই ইন্টারচেঞ্জ করে নিছি। তো দেখতেছি এখানে তাহলে Cl হয়ে গেল। তো যদি আমরা সবাই জানি যদি দুইটা সেম ধরনের উপাদান থাকে তাহলে তারা যদি ভাঙে তারা উৎপাদন করে কী বলতো, ফ্রি রেডিক্যাল। এইটা সম্পর্কে তোমরা জৈব যৌগে আরও ডিটেলসে জানতে পারবা, আমি এখানে ডিটেলস আলোচনা করতেছি না, জাস্ট এতটুকু জেনে রাখো দুটো যদি ডিফারেন্ট জিনিস থাকে, ধরো একটা H একটা Cl আছে, তাইলে তুমি এখানে একটা প্লাস মাইনাস পাইতে পারো, কিন্তু দুটো যদি সেম জিনিস থাকে অলওয়েজ কী তৈরি হবে বলো তো, ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ওকে, অলওয়েজ কী তৈরি হবে, ফ্রি রেডিক্যাল। কিন্তু এখানে কি ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে, তার মানে হ্যালোজেন কিন্তু তোমার ফ্রি রেডিক্যাল তৈরি করে, আর হাইড্রোজেন এখানে কী তৈরি করছে, ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করছে। তাহলে হ্যালোজেন কী তৈরি করছে, এখানে হ্যালোজেন এখানে তৈরি করছে ফ্রি রেডিক্যাল, আর অন্যদিকে এখানে এই তোমার হচ্ছে যে এটা কি এই H+ এবং Cl- এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করছে। অর্থাৎ এই রিয়াকশনটা কিন্তু হ্যালোজেনের মতো না। তাহলে এই রিয়াকশনটাও হ্যালোজেনের মতো, এই রিয়াকশনটাও হ্যালোজেনের মতো। তাহলে কোনটা সদৃশ, 1 এবং 3। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হবে আমাদের ভাই, 1 এবং 3 কোথায় আছে, বি নাম্বারে আছে। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। ওকে, আশা করি আমরা সবাই এই জিনিসটা এখানে সবাই আমরা বুঝতে পারছি ভাই। তাহলে চলো আমরা নেক্সট MCQতে যাই। নেক্সট MCQতে আমাকে এখানে কী বলা হয়েছে যে নিচের কোনটির গণনাঙ্ক সবচেয়ে কম। এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে সবগুলো এলিমেন্টের মধ্যেই কিন্তু সব জায়গাতে কিন্তু ক্লোরিন আছে, সব জায়গাতে কী আছে, এখানে ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন। তাহলে কোনটার গণনাঙ্ক কম হবে আর বেশি হবে সেটা কিন্তু ক্লোরিন দ্বারা ডিফাইন হবে না, সেটা নির্ধারিত হবে কার দ্বারা, এই ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন বা সোডিয়াম দ্বারা। মানে কোনটা গণনাঙ্ক বেশি হবে নাকি কম হবে সেটা কার উপর ডিপেন্ড করবে, তাহলে বলো তো, সেটা ডিপেন্ড করবে কিন্তু এই সব জায়গায় যেহেতু ক্লোরিন আছে তাহলে তুমি ক্লোরিনকে দিয়ে এখানে চিন্তা করতে পারবা না। ওকে, তো গণনাঙ্ক কম বেশি ক্ষেত্রে আমরা একটা কী জিনিস জানি, আমরা সবাই জানি, আমি যদি এখানে একটু লিখি, আমরা সবাই জানি হচ্ছে যে আয়নিক যৌগ যারা থাকে, আমরা সবাই জানি আয়নিক যৌগ যারা থাকে এদের ক্ষেত্রে কী হয় বলো তো ভাই, এদের ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক বেশি থাকে। আমরা সবাই জানি আয়নিক যৌগের গলনাঙ্ক থাকে তোমার হচ্ছে ভাই বেশি। আর সমযোজী যৌগ, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি ভাই, সমযোজী যৌগের কিন্তু ভাই গলনাঙ্ক থাকে তোমার হচ্ছে ভাই কম। সমযোজী যৌগের গলনাঙ্ক তোমার কী থাকে ভাই, কম থাকে। এখন তুমি এখানে যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ধাতু, ক্লোরিন হচ্ছে একটা অধাতু, তাহলে এটা কিন্তু আয়নিক যৌগ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু, তাহলে এটা তোমার হচ্ছে কী বলতো, আয়নিক যৌগ। সোডিয়াম ধাতু, ক্লোরিন হচ্ছে তোমার অধাতু, তাহলে এটা একটা আয়নিক যৌগ। কিন্তু সিলিকন হচ্ছে অধাতু, ক্লোরিনও তোমার অধাতু, তাহলে এটা কিন্তু একটা সমযোজী যৌগ। সো এটা কী হবে তোমার একটা, এটা হচ্ছে তোমার একটা ভাই সমযোজী যৌগ, এটা হচ্ছে তোমার একটা ভাই সমযোজী যৌগ। আর বাকি যেগুলো আছে সবগুলো তোমার এখানে হচ্ছে আয়নিক যৌগ। তার মানে এখানে আমার কী কী দেওয়া আছে, আমার এখানে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এরা সবাই হইতেছে আমার ভাই আয়নিক যৌগ, এরা সবাই হচ্ছে আমার ভাই আয়নিক যৌগ। আর অন্যদিকে যে আমার এখানে যে সিলিকন ক্লোরাইড দেওয়া ছিল, সিলিকন টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে আমার হচ্ছে ভাই সমযোজী যৌগ। তাই যেহেতু ভাই এটা সমযোজী যৌগ তাই এটার গলনাঙ্ক হবে সবচেয়ে কম, এটা গলনাঙ্ক হবে সবচেয়ে কম। আর এরা যেহেতু আয়নিক যৌগ তাহলে এদের গলনাঙ্ক বেশি হবে,
এদের গণনাঙ্ক কী হবে? বেশি হবে। ওকে, তাহলে এখানে সবচেয়ে গণনাঙ্ক কম কার হবে বলো তো? সিলিকন ক্লোরাইডের হবে সবচেয়ে গণনাঙ্ক কম। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। এবার আসো 8 নম্বর কোয়েশ্চন। এখানে তো আমি তোমাকে একটা ট্রিক্স শিখাবো। এই কোয়েশ্চনে কী করছো তোমাকে, কোন ধাতুতে 4F অথবা 5F আংশিকভাবে পূর্ণ নয়, মানে কোনটার মধ্যে সম্পূর্ণভাবে আছে 4F এবং 5F, কোনটার মধ্যে আংশিকভাবে পূর্ণ নয় সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। এই ধরনের কোয়েশ্চন তুমি কীভাবে আনসার করবা? তুমি যদি অপশনের দিকে একটু করে তাকাও, ফার্স্টে আছে CM, বি নাম্বার আছে CU, 3 নাম্বার আছে AM, আর 4 নাম্বার আছে GD। তুমি এই ধরনের অপশনের ক্ষেত্রে খেয়াল করে দেখবা এই 4টা অপশনের মধ্যে 3টা অপশন এখানে যেগুলো আছে CM, AM এবং GD, এইসব মোল সম্পর্কে তুমি কিন্তু বেশি কিছু জানো না। সো তোমাকে যারা পরীক্ষাদাতা থাকবে, যারা পরীক্ষা প্রশ্ন করবে, ওনারা এমনভাবে কোয়েশ্চনটা করেন যারা এখানে এমন একটা যৌগ থাকে যেটা সম্পর্কে তুমি জানো এবং ম্যাক্সিমাম টাইমে ওইটাই তোমার আনসার হবে। দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে কি তুমি CM এই যোগটাকে নিয়ে কি তুমি কি বেশি কিছু জানো? না, আমিও জানি না। AM এই যোগটা নিয়ে আমিও বেশি কিছু জানি না। GD এই যোগটা নিয়ে আমিও বেশি কিছু জানি না। কিন্তু এই কপার সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছু জানি। তাই তোমাকে কোয়েশ্চনটা এমনভাবে সেট করবে, তাই তোমাকে এমন অপশনের দিকে আগে প্রথমে তাকাইতে হবে যে অপশনের সম্পর্কে তুমি জানো, এবং দেখতে হবে যে সেটাতে কারেক্ট আনসার আছে কি না। ম্যাক্সিমাম টাইমে সেটা দিয়ে কারেক্ট আনসার থাকবে। যেমন এখানে কি বলছে, কোন ধাতুতে 4F এবং অথবা 5F আংশিকভাবে পূর্ণ নয়, মানে কোনটার মধ্যে 4F এবং 5F মানে তোমার হচ্ছে আংশিকভাবে পূর্ণ নয়। দেখো তো কপার, এটার মধ্যে তো 4F এবং 5F থাকেই না, তাই এটা তো আংশিকভাবে পূর্ণ নয়। তাহলে আনসার কী হবে এখানে? আনসার হবে তোমার এখানে কপার। তাহলে এখানে লিখে দিতে পারো যে কপার, তাহলে আমি এখানে লিখে দিতে পারি, আমি এখানে লিখতে পারি ভাই যে কপারের মধ্যে 4F এবং 5F অরবিটালে ইলেকট্রন থাকেই না। 5F অরবিটালে ইলেকট্রন থাকেই না, তাই ইহাই সঠিক আনসার। আচ্ছা, এটা লেখা লাগবে না, আমরা বুঝতেই পারতেছি আমার কোয়েশ্চন এটাই করছে যে কোনটার মধ্যে আসলে থাকে না বা পূর্ণ নয়, সেটা কোনটা বলো তো? কপার। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। এরপরে কোয়েশ্চন তোমাকে কী করতে বলো তো, একটি মৌলের যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন আছে। কী কোয়েশ্চন করছে ভাই? একটি মৌলের যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন আছে। ভালো কথা। জিজ্ঞেস করছে মৌলটির চতুর্থ পর্যায়ে অবস্থিত মৌলটির প্রতীক কী। একটা জিনিস আমাকে তুমি বলো তো, কাদের যোজ্যতা স্তরে 6টা করে ইলেকট্রন থাকে? অক্সিজেনের গ্রুপটার মধ্যে। কারণ তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, অক্সিজেনে কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে? 6টা থাকে। এটা তোমাদের তুমি মুখস্থ যাওয়ার কথা। আমরা সবাই জানি, এখানে লিখবো, আমরা সবাই জানি অক্সিজেনের গ্রুপে, অক্সিজেন যেই গ্রুপে আছে, আমরা জানি অক্সিজেন যে গ্রুপে আছে, অক্সিজেন যে গ্রুপে আছে, যে গ্রুপে আছে সে গ্রুপের মৌলগুলোর যোজ্যতা স্তরে, মৌলগুলোর যোজ্যতা স্তরে 6টি করে ভ্যালেন্স ইলেকট্রন থাকে বা যোজ্যতা ইলেকট্রন থাকে, ভ্যালেন্স ইলেকট্রন থাকে। কেমন? এটা তো আমরা সবাই জানি। তো এখানে আমাকে কোয়েশ্চন কী করছে ভাই? আমাকে কোয়েশ্চন করা হয়েছে যে কোন এখানে একটা মৌলের যোজ্যতা স্তরে 6টা ইলেকট্রন আছে, তার মানে সেটা অবশ্যই অক্সিজেনের গ্রুপে হবে, সেটা চতুর্থ পর্যায়ে অবস্থিত, সেই মৌলটার নাম জিজ্ঞেস করছে। এখন দেখো তো আমরা কী পড়ে আসছি, অক্সিজেন মৌলটার ক্ষেত্রে OSSC-তে পড়ে, OSSC-তে পড়ে। এখানে ছড়া অনুযায়ী এখানে কী হতো ভাই? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এখন ভালো করে লক্ষ্য করে দেখবা, অক্সিজেনের পর্যায়ে কিন্তু সেকেন্ড, এটার পর্যায়ে কিন্তু থার্ড, এটার পর্যায়ে কিন্তু তোমার হচ্ছে ভাই ফোর্থ, এটার পর্যায়ে তোমার হচ্ছে ভাই ফিফথ, আর এটার পর্যায়ে তোমার হচ্ছে ভাই সিক্সথ। কেমন? এখন তোমায় কোয়েশ্চন করছে কি? কোয়েশ্চন করছে এটার ভ্যালেন্স ইলেকট্রন 6টা হবে, তার মানে ওই গ্রুপের মধ্যে কী হবে, এবং চতুর্থ পর্যায়ে আছে। তো চতুর্থ পর্যায়ে কী আছে বলো তো? ফোর্থ পর্যায়ে আছে সেলেনিয়াম। তার আনসার কী হবে এখানে? আনসার হবে তোমার হচ্ছে ভাই সেলেনিয়াম। কেমন? আনসার হবে এখানে কে? সেলেনিয়াম। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। সো চলো আমরা নেক্সটে যাই। আসো, নেক্সটটা সবচেয়ে ইন্টারেস্টিং কোয়েশ্চন ভাই। কোয়েশ্চন জিজ্ঞেস করছে কি, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিনের দ্বিতীয় আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি? এই কথাটা অনেক ইম্পর্টেন্ট ভাই। কোন কথাটা? দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তোমাকে ভাই এখানে কিন্তু প্রথম আয়নীকরণ শক্তি বলে নাই, এখানে কি বলা হয়েছে বলো তো? দ্বিতীয় আয়নীকরণ শক্তির কথা বলা হয়েছে। ভাই দ্বিতীয় আয়নীকরণ শক্তি জিনিসটা কি? আচ্ছা আগে বলো প্রথম আয়নীকরণ শক্তি জিনিসটা কি? প্রথম আয়নীকরণ শক্তি বলতে বোঝায়
সর্বশেষ শক্তিস্তর থেকে একটা ইলেকট্রনকে বের করতে তোমার হচ্ছে যে ওই যে পরিমাণ শক্তি দরকার হয় সেটা হচ্ছে আমাদের প্রথম আয়নীকরণ শক্তি। আর দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায়, অলরেডি একটা বের হয়ে গেছে, বের হওয়ার পরে আরেকটা যদি বের করতে চাও শেষ শক্তিস্তর থেকে, সেটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই যে পরিমাণ শক্তি দরকার হয় তখন সেটাকে আমরা বলি দ্বিতীয় আয়নীকরণ শক্তি। কেমন? তাহলে এখানে আমাকে জিজ্ঞেস করছে যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনের দ্বিতীয় আয়নীকরণ শক্তি সঠিক ক্রম কোনটি। সবাই ম্যাক্সিমাম মানুষজন যেটা করে যে প্রথম আয়নীকরণ শক্তি মনে করে আনসারটা দাগাই দেয়। চলো আমি যেখানে তোমাকে দেখাই আসো, প্রথমটা দেখাচ্ছি, আমি দ্বিতীয়টা দেখাচ্ছি। তাহলে এখানে কোন কোন মৌল আছে একটা কাজ করি, এটাকে আমি একটু এই পাশে নিয়ে আসি। ওকে, তাহলে চলো আমি এখানে দাগ দিয়ে দিই। ওকে ভাই, তাহলে চলো আমরা নেক্সট কোয়েশ্চন আনসার করতেছি। আমার এখানে মৌল কী কী দিছে ভাই? আমাকে এখানে মৌল দেওয়া আছে নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন। আমাকে এখানে দেওয়া আছে নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন। প্রথমে যদি থাকে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লিখো, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন থাকে, 1s2, 2s2, 2p3। আর অক্সিজেনের 8টা ইলেকট্রন থাকে, তাহলে 1s2, 2s2, 2p4। আর ফ্লোরিনে থাকে তোমার হচ্ছে ভাই 9টা, তাহলে 1s2, 2s2 এবং তোমার হচ্ছে 2p5। এখন তুমি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো, আমি যদি এখন তোমায় জিজ্ঞেস করি যে প্রথম আয়নীকরণ শক্তির ক্রম কোনটি, প্রথম আয়নীকরণ শক্তির ক্রম এখানে কোনটা হবে? আমরা সবাই জানি বাম থেকে ডানে গেলে কী হয় ভাই, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আমরা সবাই জানি বাম থেকে ডানে গেলে কী হয়, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ওকে, তাহলে এখানে সবচেয়ে বামে আছে, সবচেয়ে ডানে আছে কে? আমরা জানি বাম থেকে ডানে গেলে কী হয়, আমরা এটাও লিখে দিয়ে আসো। আমরা সবাই জানি তুমি যদি বাম থেকে যদি ডানে যাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন পটেনশিয়াল, আয়নীকরণ শক্তি যেটা আছে ভাই, এটা কিন্তু তোমার হচ্ছে ভাই বেড়ে যাবে, রাইট? এখন দেখো এখানে সবচেয়ে ডানে আছে কে? ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে, ফ্লোরিনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে, রাইট? এবারে দেখো আমরা সবাই এটাও জানি যে অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে কিন্তু একটা ব্যতিক্রম আছে। কেন? কারণ এখানে অক্সিজেনটা কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় আছে। আমরা জানি অর্ধপূর্ণতে বেশি স্থিতিশীল হয়, তাই এখানে এর থেকে একটু কম আয়নীকরণ শক্তি। দেখো যদিও হিসাব মতো অক্সিজেন হওয়ার কথা ছিল, অক্সিজেন হবে না, হবে কে বলো তো? নাইট্রোজেন। কেন? তোমার এখানে স্থিতিশীল অবস্থা থাকার জন্য বা অর্ধপূর্ণ থাকার জন্য। তাহলে এখানে কিন্তু নাইট্রোজেন হবে আগে, এরপরে অক্সিজেন হবে। এটা কিন্তু গেছে তোমার হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তির সঠিক ক্রম গেছে হচ্ছে এটা। কেমন? কিন্তু তোমায় কোয়েশ্চনে জিজ্ঞেস করছে কি বলো তো, দ্বিতীয় আয়নীকরণ শক্তি ব্যাপারে জিজ্ঞেস করছে ভাই। এটা মনোযোগ দিয়ে লক্ষ্য করবা। দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে কি? একটা অলরেডি বের হয়ে গেছে, তাহলে নাইট্রোজেন থেকে যদি একটা বের হয়ে যায় তাহলে এটার এখন ইলেকট্রন বিন্যাস কীরকম হবে? n+। তাহলে এখানে তোমার একটা ইলেকট্রন থাকবে না, তাহলে এখানে থাকবে কিন্তু এখন 1s2, তারপরে থাকবে 2s2। তো একটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে 2p2 হয়ে যাবে। আর অক্সিজেন থেকে একটা চলে গেছে, তাহলে O+, এর ইলেকট্রন বিন্যাস কীরকম হবে? 1s2, 2s2, 2p3 হয়ে যাবে। ওকে, 2p কী হয়ে যাবে বলো তো? 2p তোমার এখানে 3 হয়ে যাবে। আর এখানে যদি তুমি দেখো, ফ্লোরিন প্লাস একটা চলে গেছে, তাহলে 1s2, 2s2, 2p4 হয়ে গেছে। ওকে, এইবার দেখো একটা জিনিস, এখানে তুমি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো, এখানে সবচেয়ে ডানে আছে কে? ডানে আছে কিন্তু ফ্লোরিন। কিন্তু ফ্লোরিন ডানে থাকলেও দেখো আগেরটার সাথে একটু কম্পেয়ার করে দেখো তো, আগে নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস সেটা এখন কে লাভ করছে বলো তো? অক্সিজেন লাভ করে ফেলছে। আর অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাস সেটা কিন্তু কে লাভ করছে বলো তো? ফ্লোরিন লাভ করছে। তাহলে এখানে দ্বিতীয় আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটা হবে? দেখো আমি যদি তোমাকে এখন লিখি এখানে দ্বিতীয় আয়নীকরণ শক্তির সঠিক ক্রম, তাহলে চলো আমরা দেখে আসি এখানে। তাহলে আমরা এটাকে ঠিক করে দিই একটু, এটাকে প্রথম হবে না, এটা দ্বিতীয় হবে। তাহলে মনোযোগ দিয়ে লক্ষ্য করে আসো, খুব মজার পড়া ভাই। তাহলে দেখো দ্বিতীয় আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটা হবে? এখানে খেয়াল করে দেখো, আগে নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস সেটা এখন কে লাভ করছে? সেটা এখন লাভ করছে হচ্ছে তোমার অক্সিজেন, 2p3। আর আগে অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাস ছিল সেটা এখন কে লাভ করছে? ফ্লোরিন লাভ করছে। তাহলে যদিও ফ্লোরিন ডানে আছে কিন্তু তারপরেও এই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখো এখন অক্সিজেনের আছে, অক্সিজেন প্লাসের, আর অক্সিজেনটা তোমার হচ্ছে ফ্লোরিনের আছে, তাই না? যদিও ফ্লোরিন কিন্তু ডানে, কিন্তু এটা কিন্তু অধিক স্থিতিশীল। এই দুটার মধ্যে তুমি যদি কম্পেয়ার করো, এটা কিন্তু অধিক স্থিতিশীল। কেন? কারণ এর কিন্তু তোমার হচ্ছে অলরেডি 3টা ইলেকট্রন কী আছে বলো তো? মানে অর্ধপূর্ণ অবস্থায় আছে, কিন্তু এর কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় নাই। ওকে, আচ্ছা, তাহলে এইখানে এই জন্য তোমার কী হবে বলো তো? এই জন্য এখানে কিন্তু ম্যাক্সিমাম দ্বিতীয় আয়নীকরণ শক্তি সঠিক ক্রম অক্সিজেনের সবচেয়ে বেশি হবে, তারপরে হবে তোমার হচ্ছে ফ্লোরিনের, তারপর হবে তোমার হচ্ছে নাইট্রোজেনের। কেন? আমি তোমাকে আরেকবার বোঝাই বলে আসো কেন এই ক্ষেত্রে ডানে থাকার পরেও ফ্লোরিনেরটা কম হইল। খেয়াল করে দেখো, এই দুটো ফ্লোরিনকে তুমি আপাতত চিন্তা থেকে বাদ দাও। দেখো ফ্লোরিনকে তুমি আপাতত চিন্তা থেকে বাদ দাও, এই দুটাকে তুমি কম্পেয়ার করে দেখো। এখানে 3টা থাকতো, এখানে 4টা থাকতো,
তো 3 আর 4 এর মধ্যে থাকলে তুমি এখানে 3কে কী বলতে স্ট্রং বলতা, ঠিক আছে। 3 আর 5 এর মধ্যে কিন্তু 5 স্ট্রং, কেন? কারণ 3 আর 4কে কম্পেয়ার করা যায়, কাছাকাছি আছে, কিন্তু 3 আর 5 কিন্তু অনেক ডিস্টেন্স আছে, 2 ডিস্টেন্স কিন্তু, এক ডিস্টেন্স আর 2 ডিস্টেন্সের মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে। তাই 3 আর 4 এর মধ্যে 3 স্ট্রং হবে, ঠিক আছে, কিন্তু 3 আর 5 এর মধ্যে কিন্তু 5ই স্ট্রং হবে। ওকে, 3 আর 4কে তুমি কম্পেয়ার করতে পারবা কারণ এটা কাছাকাছি, কিন্তু 3 আর 5 কিন্তু কাছাকাছি না। তাই এই জন্য 3 আর 5 এর মধ্যে 5টা বেশি স্ট্রং হবে, তাই 5কে আগে দিছো। কিন্তু 3 আর 4 এর মধ্যে তো কম্পেয়ার করা যায়, তাই তুমি হচ্ছে যে এখানে 3টাকে এর পরে দিছো, 4টাকে এর পরে দিছো। এখানে কিন্তু কেউ 5 নাই, এখানে কিন্তু কেউ 5 আছে, এখানে কিন্তু কেউ 5 নাই, তাহলে 3 আর 4 আছে এখানে। 3 আর 4 এর মধ্যে আমাকে আমার কম্পেয়ার করতে হবে। 3 আর 4 এর মধ্যে 3টা কিন্তু অর্ধপূর্ণ, তাই এটা বেশি তোমার হচ্ছে যে শক্তিশালী হবে দ্বিতীয় আণবিক শক্তির দিক থেকে। এরপরে এই 4 আর 2 এর মধ্যে 4টা বেশি স্ট্রং হবে, এরপরে তোমার লাস্টে গিয়ে এখানে 2 হবে। কেমন? আশা করি সবাই আমরা এখানে বুঝতে পারছি। তাইলে এটা ভাই অনেক ইম্পর্টেন্ট জিনিস, তুমি অবশ্যই মাথায় রাখবা। যদি তোমাকে প্রথম আণবিক শক্তির ক্রম বলতো তাহলে তুমি এটা দাগাইতা, আর তোমাকে যদি দ্বিতীয় আণবিক শক্তির ক্রম বলে তাহলে কিন্তু এটা দাগাবা। এগুলো মুখস্থ করার কিছু নাই ভাই, এগুলো টাইম একটু সময় নিয়ে দাগাইতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে। তো এখানে একটা কারেক্ট আনসার কোনটা হবে? OFN। এখানে OFN কত নম্বর অপশন আছে দেখি আমরা, ONOF না OFN, তার 2 নম্বর অপশনে আছে। সো 2 নম্বর অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার। আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। আচ্ছা, এরপরে চলো আমরা নেক্সটে যাই। আসো নেক্সট আমাকে কী বলছে যে কোনো একটা মৌলের সর্ববহিষ্ঠ শেলের ইলেকট্রোমিনাস দেওয়া আছে 4d1 5s2, মৌলটির আণবিক সংখ্যা কত? এটা থেকে ইজি প্রবলেম আর হইতে পারে না। তুমি ইলেকট্রোমিনাস লিখো, ইলেকট্রোমিনাস থেকে এটা ইজিলি তুমি বের করে ফেলতে পারবা। কেমনে? আমি চলো একটা কাজ করি, আগে আসো এটাকে আমি একটু এই পাশে উপরে নিয়ে আসো, তারপর আমি দেখাচ্ছি তোমাকে। চলো আমি একটা ইলেকট্রোমিনাস লিখে আসো। দেখো আমরা ইলেকট্রোমিনাস সিস্টেমে কি জানি? SS PS PS DPS DPS, রাইট। S 2 দাও 2 দাও 6 দাও 2 দাও 6 দাও 2 দাও। আগে দেখো কতটুকু যায়, দেখো ফার্স্ট এসে আমরা কি লিখতে পারি? 1, পরের এসে আমরা লিখতে পারি 2, আমরা একদম প্রথম ক্লাসে শিখে আসছি। পরের এসে 3 লিখতে পারি, পরের এসে 4 লিখতে পারি, পরের এসে 5 লিখতে পারি। ওকে, দেখো তো আমার এখানে কতটুকু গেছে? আমার এখানে বসে কিন্তু যাইতে কতটুকু বলো তো? 5s পর্যন্ত। 6s কিন্তু যাইতে বলা নাই, তাহলে 6টাকে তুমি মুছে দাও। তাহলে লাস্টে যে এসটা সেটা তোমার লাগবে না, এটাকে তুমি মুছে দাও। এটাকে আমরা মুছে দিলাম। কেমন? আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি বলছো তোমাকে এখানে? আমি এখানে কত তুমি পর্যন্ত গেছো, ডি পর্যন্ত গেছো, 4d পর্যন্ত গেছো। ওকে, ভালো কথা। তাহলে এবার তুমি P2 থেকে স্টার্ট হয়, 3 4 5 তুমি ধরো দিছো এখানে। ডি স্টার্ট হয় থেকে 3 থেকে, তাহলে 3d দিছো। তাহলে তুমি এখানে হচ্ছে যে 4d দাও। এখন দেখো তো কদ্দূর পর্যন্ত গেছো তুমি কিন্তু গেছো হচ্ছে যে 4d আর 5s পর্যন্ত। তুমি কদ্দূর গেছো? 4d আর 5s। তাহলে 4d আর যদি 5s পর্যন্ত যাও, 5p পর্যন্ত তুমি যাও নাই, তাহলে 5pটাও তুমি এখানে কী করতে পারো? মুছে দিতে পারো। ওকে, তাহলে বাকিটা ফিল আপ করে দাও। তাহলে এখানে তোমার দেখো কটা থাকবে? ডির মধ্যে 10টা থাকে, এখানে 6টা থাকবে। 5s-এর মধ্যে কয়টা আছে দেখো এখানে? 5s-এর মধ্যে তোমার এখানে কয়টা দিছে? 2টা দিছে। আর 4dর মধ্যে 1টা দিছে। তাহলে তুমি এখানে দিয়ে দাও, 5s-এর মধ্যে 2টা দাও, 4dর মধ্যে 1টা দাও। তাহলে এটা হচ্ছে যে তোমার ওই মৌলটার ইলেকট্রন বিন্যাস। তো টোটাল ইলেকট্রন এখানে কয়টা হয়েছে দেখো তো? 2 2 4 10 12 18 20 30 36 38 39। তাহলে ওই মৌলটার তোমার কত হবে? আণবিক তোমার এখানে কী দেওয়া আছে? এখানে ইউজ করছে আণবিক সংখ্যা কত হবে? 39 হবে। আণবিক সংখ্যা কত হবে ভাই? আণবিক সংখ্যা হবে তোমার হচ্ছে 39। কেমনে? এই যে দেখো, এগুলোকে যোগ করে দাও। এই যে দেখো, এতটুকু পর্যন্ত তোমার তো 30 হবে, এতটুকু 38 36 38 39। ওকে, তাহলে এখানে আমার 39, এটা হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার। আমি আশা করতেছি তোমরা এই এমসিকিউগুলো সবাই বুঝতে পারছো ভাই। তো চলো আমরা তাহলে নেক্সট এমসিকিউগুলোতে আমাদের যাই। দেখো নেক্সট এমসিকিউ আমাদের এখানে এটা দিছে। দেখো আমি তোমাদেরকে যখন হাইড্রোজেন বন্ধন পড়াচ্ছিলাম, আমি একটু করে একটা জিনিস ছোটো করে ভুল বলছিলাম, সেটা আমি অবশ্যই কমেন্টে ঠিকও করে দিছি। আমি বলছি যে কিটোন কিন্তু কী করে না? হাইড্রোজেন বন্ধন গঠন করে না। ওকে, তাহলে হাইড্রোজেন বন্ধন গঠন কারা কারা করে? আমি যদি তোমাকে এখানে দেখে দিই, হাইড্রোজেন বন্ধন কারা কারা গঠন করে? হাইড্রোজেন বন্ধন, চলো এটা আমি আগে পড়াইছি, তারপরে চলো তোমাকে আমি আরেকবার দেখাই দিয়ে আসো। হাইড্রোজেন বন্ধন চলো কারা কারা গঠন করে, চলো আমরা একটু দেখে আসি। ওকে, আসো হাইড্রোজেন বন্ধন। প্রথম কথা, হাইড্রোজেন বন্ধন গঠন করে দেখো, যদি হাইড্রোজেনটা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, যেমন HF NH3 বা H2O, এরা তোমার হাইড্রোজেন বন্ধন গঠন করবে। কেন? কারণ হাইড্রোজেন যদি ফ্লোরিন, নাইট্রোজেন অথবা অক্সিজেনের সাথে যুক্ত থাকে, তখন সেখানে কী হয়? হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি হাইড্রোজেন যদি কার সাথে যুক্ত থাকে? ফ্লোরিন, নাইট্রোজেন অথবা অক্সিজেনের সাথে যুক্ত থাকে, তখন সেখানে কী গঠিত হয়? হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। আবার অন্যদিকে অন্য কিছু যৌগ আছে, জৈব যৌগ, যারা হাইড্রোজেন বন্ধন গঠন করে। কারা কারা? অ্যালকোহল, অ্যালডিহাইড এবং তোমার হচ্ছে কার্বক্সিলিক
অ্যাসিড। ওকে, কিটোন কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করে না। আমি এটা একটু ওই গত কাছে ভুল বলছিলাম, খেয়াল ছিল না, আমি এটা কিন্তু কমেন্ট আবার ঠিক করে দিচ্ছি তোমাদেরকে। কেমন, এখানে কি জিজ্ঞেস করছে কোন যৌগ হাইড্রোজেন বন্ধন গঠন করে না? এটা কিন্তু করে, এটাও করে, এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটাও করবে। এটা কিন্তু কিটোনের সংকেত, এটা কিন্তু করে না। NH3 কিন্তু করে। তাহলে কিটোন কিন্তু হাইড্রোজেন বন্ধন কী করে না, গঠন করে না। তাই তোমার আনসার হবে এখানে এটা। তাহলে এটা এখানে লিখে দিই, আমরা লিখে দিব আসলে যে কিটোন হাইড্রোজেন বন্ধন গঠন করে না। কেমন, আশা করি জিনিসটা আপনার সবাই বুঝতে পারছি ভাই। তাহলে চলো আমরা এরপরে যাই। আসো, এরপরে কি জিজ্ঞেস করছে যে বেনজিন অণুর সঞ্চরণশীল ইলেকট্রনসমূহ কোন অরবিটাল থেকে আসে। আচ্ছা চলো আমি তোমাকে বোঝাই বলে আগে বেনজিন অণুকে আঁকি। চলো আমরা একটা এখানে, তুমি যদি বেনজিনকে আঁকতে চাও, বেনজিনের স্ট্রাকচার কীরকম হয় বলো তো? বেনজিনের যদি আমি স্ট্রাকচার রাখতে চাই, বেনজিনের যদি আমি স্ট্রাকচার রাখতে চাই, বেনজিনের স্ট্রাকচারটা কীরকম হয় ভাই? আমি যদি দেখাই, বেনজিনে ভাই 6টা কার্বন থাকে, 1টা 2টা, তো এখানে আমি একটা আগে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, বেনজিনে 6টা কার্বন থাকে। এবং এদের মধ্যে প্রথমে একটা ডাবল বন্ড থাকে, এদের মধ্যে এখানে একটা সিঙ্গেল বন্ড থাকে, তারপর একটা ডাবল বন্ড থাকে, একটা ডাবল বন্ড, এখানে একটা সিঙ্গেল বন্ড থাকে, এখানে একটা ডাবল বন্ড থাকে, এখানে একটা সিঙ্গেল বন্ড থাকে, ডাবল বন্ড দাও একটা, এখানে একটা, আর এখানে একটা সিঙ্গেল বন্ড দিয়ে দাও। আর সবার সাথে কী থাকে, একটা করে হাইড্রোজেন থাকে। অর্থাৎ এটার সাথে একটা থাকবে, 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 এটার সাথে একটা থাকবে। অর্থাৎ সবার সাথে এখানে একটা করে হাইড্রোজেন থাকবে। কেমন, আচ্ছা এতটুকু তো আমাদের কোনো প্রবলেম নেই। তুমি কোয়েশ্চেন করছে কি, দেখো কোয়েশ্চেন করছে কি যে বেনজিন অণুর মধ্যে সঞ্চরণশীল ইলেকট্রন সমূহ। আচ্ছা সঞ্চরণশীল ইলেকট্রন বলতে আমরা কী বুঝি? পাই ইলেকট্রন। আর পাই ইলেকট্রন কোথায় থাকে? পাই বন্ডে থাকে। বলছে পাই বন্ডের ইলেকট্রনগুলো কোন অরবিটাল থেকে আসে? আমরা সবাই জানি পাই বন্ড কোন অরবিটাল দ্বারা গঠিত হয়? পি অরবিটাল দ্বারা গঠিত হয়। পাই বন্ড কি অরবিটাল দ্বারা গঠিত হয়? তুমি কিন্তু পি অরবিটাল ছাড়া কিন্তু পাই বন্ড গঠন করতে পারবা না। তাহলে কোয়েশ্চেন ফার্স্টে কী করছে, এখানে সঞ্চরণশীল ইলেকট্রন, ফার্স্ট এখানে কী লিখছে পয়েন্ট, সঞ্চরণশীল ইলেকট্রন। এই জিনিসটা বলতে আমরা কী বুঝি, চলো এটাও আমি লিখে দিই তোমাকে এখানে। ফার্স্ট এখানে বলছে সঞ্চরণশীল ইলেকট্রন, এটা বলতে বোঝায় পাই বন্ডে থাকা ইলেকট্রন। এখন এই পাই বন্ড কোত্থেকে আসে? পাই বন্ড আসে তোমার হচ্ছে পি অরবিটাল থেকে। পাই বন্ড পি অরবিটাল দ্বারা গঠিত হয়। পাই বন্ড কি অরবিটাল দ্বারা গঠিত হয়? পি অরবিটাল দ্বারা গঠিত হয়। কেমন, এখানে আমরা এটা সবাই পড়ে আসছি। এটা তোমার কোয়েশ্চেন কী করছে যে বেনজিনের মধ্যে যে সঞ্চরণশীল ইলেকট্রন সমূহ আছে সেটা কোন অরবিটাল থেকে আসে, মানে কার্বনের। এটা তো ফার্স্ট কথা কার্বন থেকে আসতেছে, তো কার্বনের কোন, কারণ হাইড্রোজেন থেকে আসতে পারবে না, কারণ হাইড্রোজেনের তো পি অরবিটাল নাই। তাহলে পি অরবিটাল আছে হচ্ছে কার্বনের মধ্যে। তাহলে এই যে সঞ্চরণশীল ইলেকট্রন যেটা পাই বন্ডে আছে থাকে, তো এই পাই বন্ড তো গঠিত হয় পি অরবিটাল দ্বারা। তো হাইড্রোজেনে কি পি অরবিটাল আছে? না। তাহলে এই সঞ্চরণশীল ইলেকট্রনের যোগানদাতা কে বলো তো? কার্বন। কিন্তু জিজ্ঞেস করছো তোমাকে ওই কার্বনের কোন অরবিটাল থেকে আসবে। তো কার্বনের তুমি যদি ইলেকট্রোবিন্যাস লক্ষ্য করে দেখো, কারণ এই ইলেকট্রোবিন্যাস কত হয়, 6 যদি দাও 1s2 2s2 2p2, তাহলে এই যে পি অরবিটালের যোগানদাতাকে দিচ্ছে এই 2pটা, এই পি অরবিটালের যোগানদাতাকে বলো তো 2p। আরেকবার বোঝাই বলে আমি তোমাকে কোয়েশ্চনটা কী করছে দেখো, যে বেনজিন অণুর সঞ্চরণশীল ইলেকট্রন সমূহ। তাহলে ভাই দেখো তো সঞ্চরণশীল ইলেকট্রন বলতে আমরা কী বুঝি? ওই যে পাই বন্ডে যে ইলেকট্রনগুলো তোমার এখানে থাকে ওগুলো কোত্থেকে আসে জিজ্ঞেস করছে, কোন অরবিটাল থেকে আসে। আমরা দেখতেছি এখানে এই বেনজিনের মধ্যে যে পাই বন্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো হচ্ছে যে পি অরবিটাল থেকে আসতেছে। এবং এই পি অরবিটালের যোগানদাতা থেকে হাইড্রোজেন তো নিশ্চয়ই না, কারণ হাইড্রোজেনের মধ্যে পি অরবিটাল নাই। তাহলে এই পি অরবিটালের যোগানদাতা কিন্তু এই কার্বন। কার্বনের কে পি অরবিটালের যোগান দিচ্ছে? এই 2p অরবিটালটা। কে দিচ্ছে? এই 2p অরবিটালটা। আলটিমেটলি তাহলে এই 2p অরবিটাল থেকেই এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলো আসতেছে। কেমন, এটাই তোমাকে জিজ্ঞেস করছে। এখানে জিজ্ঞেস করছে এটাই যে বেনজিন অণুর সঞ্চরণশীল ইলেকট্রন সমূহ কোন অরবিটাল থেকে আসতেছে। তাহলে সেটা কোত্থেকে আসতেছে ভাই? সেটা আসতেছে তোমার এখানে 2p থেকে। দেখো লজিকটা বুঝো, সঞ্চরণশীল ইলেকট্রন মানে পাই বন্ডে থাকে ইলেকট্রন, পাই বন্ডে ইলেকট্রনগুলো কে যোগান দেয়? পি অরবিটাল যোগান দেয়। তো বেনজিনের মধ্যে দুই ধরনের এলিমেন্ট আছে, কার্বন এবং হাইড্রোজেন। হাইড্রোজেন তোমার পি অরবিটাল যোগান দিতে পারবে না, কার্বন যোগান দিতে পারবে। কার্বনে পি অরবিটাল থাকে কোনটা? 2pটা। ওই 2pটাই থেকে তোমার হচ্ছে কি আসতেছে, এখানে সঞ্চরণশীল ইলেকট্রন আসতেছে। কেমন, আশা করি এটা বুঝতে পারছো। খুবই সিম্পল টপিক ছিল। আমি জাস্ট তোমাকে, আমি চাইলে প্রথমেই বলে দিতে পারতাম, আমি একটু তোমাকে এটা বুঝাইছি জিনিসটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে। আচ্ছা দেখো এখানে বছর পরে HClO4 এই যৌগটাতে কার্বন ক্লোরিনের জারণ সংখ্যা কত? খুবই সিম্পল অঙ্ক ভাই, +7 হবে। এটা +7 হবে। কেমনে +7 হবে আমি চলো তোমাকে বুঝাচ্ছি। আসো কী দেওয়া আছে এখানে, HClO4 দেওয়া আছে। তো তুমি, আমরা সবাই জানি হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয়, ক্লোরিনটাকে আমি x ধরে নিলাম, অক্সিজেনের -2 হয়, -2 × 4, আর পুরো যোগে 0 হয়। তাহলে এখানে কত আসবে? 1 + x - 8 = 0। তো তুমি সবগুলোকে এক পাশে নাও, x এগুলো তোমার এখানে আসবে +7।
তাহলে এক্সগুলো কত আসছে এখানে, এক্সগুলো তোমার এখানে আসছে +7, সো এটা হচ্ছে আমার এখানে আনসার। তাহলে এখানে এই ক্লোরিনের মধ্যে, তাহলে এখানে ক্লোরিনের মধ্যে জারণ সংখ্যা কত এখানে +7। এরপরে জিজ্ঞেস করছে পর্যায় সারণী কোন ব্লকে অধাতুকে স্থান দেওয়া হয়েছে। আমরা সবাই জানি পর্যায় সারণীর পি ব্লকের মধ্যে, পর্যায় সারণী কোন ব্লকের মধ্যে বলো তো, পি ব্লকের মধ্যে তোমার কি করা হয়েছে ভাই, পি ব্লকের মধ্যে কিন্তু তোমার অধাতুগুলোকে স্থান দেওয়া হয়েছে, এটা আমরা সবাই পড়ে আসছি অলরেডি। তাহলে এখানে আনসার কী হবে, পি ব্লক হবে আনসার। কেমন, তাহলে চলো আমি এখানে লিখে দিই যে পর্যায় সারণীর পি ব্লকের মধ্যে সকল অধাতুকে স্থান দেওয়া হয়েছে। পর্যায় সারণীর, বা শুধুমাত্র আমি এখানে লিখে দিই পি ব্লকের মধ্যে অধাতুকে স্থান দেয়া হয়েছে। কেমন, আশা করি তোমরা এতটুকু এখানে বুঝতে পারছো। এরপরে কোয়েশন কী করছে এখানে দেখো, এরপরে কোয়েশন কী করছে, নিম্নের অক্সাইড সমূহের মধ্যে কোনটির বন্ধন সমযোজী। এই অক্সাইডগুলোর মধ্যে কোনটা সমযোজী, ভাই সমযোজী মানে কি, এখানে একটা অধাতু থাকবে, সোডিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, সিলিকন অধাতু, আয়রন ধাতু। তাহলে সবগুলো হচ্ছে ধাতু, শুধু সিলিকন হচ্ছে অধাতু। আর অধাতুর অক্সাইডগুলোকে আমরা কি বলি, সমযোজী বলি। তাহলে এখানে সিলিকন যেহেতু অধাতু, সিলিকন হচ্ছে অধাতু, আমরা এটাকে আসলে অধাতু না বলে উপধাতুও বলতে পারি। সো উপধাতু মানে কি, সে কখনো কখনো ধাতুর মতো আচরণ করে, কখনো কখনো অধাতুর মতো আচরণ করে। একজ্যাক্টলি তো ধাতু না জিনিসটা, মানে একদম পিওর, যেমন এটা কিন্তু পিওর ধাতু, এটা পিওর ধাতু, এটা পিওর ধাতু, কিন্তু সিলিকনের মধ্যে কিন্তু অধাতুর ধর্ম আছে। তাই এটার মধ্যে কি দেখা যায়, এটার মধ্যে সমযোজী ধর্মও দেখা যায়। তাই এই যে অক্সাইডটা আছে এখানে, তাহলে কোনটা, এখানে তোমার তাহলে এটা হচ্ছে সমযোজী বন্ধন দেখাবে, সিলিকন ডাইঅক্সাইড। কেমন, তাই এটা হচ্ছে আনসার কত হবে, সিলিকন ডাইঅক্সাইড। তোমাকে এটাই জিজ্ঞেস করছে কোনটির মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান, তাহলে এখানে আনসার কী হবে ভাই, আনসার হবে এখানে হচ্ছে আমার সিলিকন ডাইঅক্সাইড হবে। কেমন, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এরপরে দেখো তোমাকে 18 নম্বর কোয়েশনটা কী করছে, কোন যৌগে বা যৌগমূলকে সন্নিবেশ বন্ধন অনুপস্থিত থাকে। দেখো ভাই, আমি তোমাকে প্রথমেই বলছি এরকম যদি উল্টাপাল্টা অপশন দেওয়া থাকে, যে যৌগটা তোমার চেনা বা যে যৌগটা সহজ সেটা কিন্তু তুমি আগে চিন্তা করবা। ফার্স্ট আগে দিয়েছে SO3, এটার স্ট্রাকচার আঁকা বেশ কঠিন। সি নাম্বারে দিয়েছে P2O5, এটার স্ট্রাকচার আঁকাও কঠিন আছে। এরপরে দিছে ডি নাম্বারে দিছে FeCN6 4-, এটা তো আরও কঠিন ভাই। HNO3ও কিন্তু মোটামুটি কঠিন আছে, কিন্তু NH3 এর স্ট্রাকচারটা তুমি চোখ বন্ধ করে রাখতে পারবা। ওকে, তাহলে তুমি NH3 নিয়ে আগে চিন্তা করো। জিজ্ঞেস করছি কি, কোন যৌগ বা যৌগমূলকের সন্নিবেশ বন্ধন অনুপস্থিত। দেখো তো আমরা কিন্তু অলরেডি NH3 যদি আমরা ওই যে BSc থিওরিতে দেখি NH3 এর স্ট্রাকচারটা কীরকম হয়, আমরা কিন্তু অলরেডি দেখে আসছি ভাই। NH3 এর স্ট্রাকচার এরকম হয়, একটা নাইট্রোজেন থাকে, একটা দিকে হাইড্রোজেন থাকে, এদিকে একটা পিছনে একটা হাইড্রোজেন থাকে, এদিক দিয়ে কিন্তু একটা হাইড্রোজেন থাকে, এখানে তোমার দুইটা হচ্ছে ভাই লন পেয়ার থাকে। তাহলে NH3 যৌগটার মধ্যে সবগুলো কিন্তু এগুলো কী বন্ধন বলো তো, এগুলো সবগুলো কিন্তু সমযোজী বন্ধন। এই সবগুলো কী বন্ধন ভাই, এগুলো সবগুলো কিন্তু সমযোজী বন্ধন। এখানে কোথাও সন্নিবেশ বন্ধন তোমার চোখে পড়তেছে, আমার তো চোখে পড়তেছে না ভাই। তাহলে এই যৌগটার মধ্যে কী নাই বলো তো, কোনো সন্নিবেশ বন্ধন নাই, তাই এই যৌগটার মধ্যে তোমার সন্নিবেশ বন্ধন অনুপস্থিত। তাহলে বাকিগুলোর দিকে তোমার তাকাইতে হচ্ছে না। এই জন্য আমি বলছি অপশন দেখবা আগে, কোনটা সহজ অপশন দেখবা, ম্যাক্সিমাম টাইমে সহজ অপশনটাই তোমার আনসার হবে। কেমন, আশা করি তোমরা এতটুকু এখানে বুঝতে পারছো। এরপরে কি জিজ্ঞেস করছে, কোন অধিক্রমণে সিগমা এবং পাই দুই ধরনের বন্ধনই গঠিত হতে পারে। ভাই পাইয়ের কথা যখন আসছে, পি অরবিটাল ছাড়া জীবনও পাই গঠিত হতে পারে না। ওকে, তাহলে এখানে বলছি কি, কোনটার মধ্যে সিগমাও হবে পাইও হবে। দেখো এখানে এস আছে, তাই এখানে সিগমা হইলেও পাই হওয়া সম্ভব না। এস আছে এখানে, সিগমা হইলেও পাই হওয়া সম্ভব না। এস আছে এখানে, সিগমা হইলেও পাই হওয়া সম্ভব না। এস আছে এখানে, সিগমা হইলেও পাই হওয়া সম্ভব না। কিন্তু এখানে পিপি আছে, তাহলে এই পিপি এই দুইটার মধ্যে সিগমা যেমন সম্ভব, পাশাপাশি থাকলে তো কিন্তু পাইও সম্ভব, রাইট। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার এখানে ই নাম্বার। তাহলে আমি চলো এটা এখানে লিখে দিই। আমরা এখানে লিখবো শুধুমাত্র পিপি অরবিটালের মধ্যেই একই সাথে সিগমা বন্ধন এবং একই সাথে তোমার কী হতে পারে, পাই বন্ধন একই থাকতে পারে। তাহলে আমরা এখানে বলবো যে শুধুমাত্র পিপি অরবিটালের মধ্যেই, বা শুধুমাত্র পিপি অধিক্রমণেই সিগমা বন্ড ও পাই বন্ড সম্ভব। পাই বন্ড সম্ভব, কারণ পাই বন্ড হওয়ার জন্য দুটোটাকে কী হতে হবে, পি হইতে হবে। একটাও যদি এস থাকে সেখানে পাই বন্ড হওয়া সম্ভব না। কেমন, এটা আমরা আগে বলে আসছি। সো আশা করতেছি তোমরা এখানকার এমসিকিউ বলে এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় এমসিকিউতে চলে যাই। আসো তো এখানে আসো, আমরা এগুলো খুব সহজ সহজ এমসিকিউ। ফার্স্টটা তোমার কী বলছে এখানে, ফার্স্টটাতে বলা হয়েছে তোমার এখানে যে কোন যৌগটি সবগুলো বন্ধন 90 ডিগ্রি। আমরা গত কথা শিখে আসছি SF6, ওই অষ্টদলকীয় ছিল, এবং অষ্টদলকীয় হওয়ার কারণে চারটাতে সমতলীয় থাকতো, একটা উপরে থাকতো, একটা নিচে থাকতো। তাহলে SF6 যৌগটার মধ্যে সবগুলো বন্ধন কোণ কত ছিল ভাই, সবগুলো বন্ধন কোণ ছিল তোমার হচ্ছে ভাই 90 ডিগ্রি করে। কেমন, তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার এখানে SF6। ওকে ভাই, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আমি চলো তোমাকে স্ট্রাকচার এগো দেখাই, SF6 এর স্ট্রাকচারটা। আসো এখানে দেখাই। SF6 আমরা কী করতাম বলো তো, আমরা এটা এখানে টেবিল আঁকতাম ভাই। আমরা গত ক্লাসে আঁকা শিখছি জিনিসটা। এখানে এটা নাও, তো এখানে একটা লাইন টেনে দাও,
তারপর এখানে আরেকটা দাগ কপি করো, তারপর হচ্ছে ভাই তুমি এখানে এটাকে যোগ করে দাও, তারপরে ভাই এটাকে যোগ করে দাও, এটাকে যোগ করে দাও, এটাকে যোগ করে দাও ভাই। সো তুমি এখানে একটা দাগ টানো, এরপর এটাকে এভাবে করে যোগ করে দাও, কেমন? আচ্ছা, যদিও টাকা বাঁকা হয়েছে, আমি চলো এখান থেকে টানি। ওকে ভাই, হ্যাঁ আচ্ছা, তারপর চলো আমি এটাকে একটু করে মুছে দিয়ে আসো। হ্যাঁ ওকে, SF6 কী তো ভাই, SF6 এখানে সালফার থাকতো একটা, এই 4 কোণে 4টা ফ্লোরিন থাকতো, 4 কোণে 4টা কী থাকতো ভাই, 4 কোণে 4টা ফ্লোরিন থাকতো, উপরে একটা ফ্লোরিন থাকতো ভাই তোমার, নিচে একটা তোমার হচ্ছে ভাই ফ্লোরিন থাকতো, রাইট? সেখানে 4টা বন্ড থাকতো তোমার। আমি যদি 4টা বন্ডকে এখানে দেখাই, এখানে একটা বন্ড থাকতো, এখানে একটা বন্ড থাকতো, এখানে একটা বন্ড থাকতো, এখানে একটা বন্ড থাকতো, উপরে একটা বন্ড থাকতো ভাই তোমার, নিচে একটা তোমার বন্ড থাকতো, এবং প্রত্যেকটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত করে হইতো? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হইতো। আমি যদি এটাকে দেখাই, ধরো এই অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি হইতো ভাই। আবার যেটা তলের সাথে লম্বভাবে আছে সেটার অ্যাঙ্গেলটা কত হইতো? 90 ডিগ্রি হইতো, কেমন? তাহলে এখানে সবগুলো বন্ধন কোণ কত হবে ভাই? 90 ডিগ্রি করে হবে কার? SF6 এর। ওকে, আশা করি জিনিসটা আপনি এখানে বুঝতে পারছি। এটা একটু চমৎকার কোয়েশন দিছে তোমাকে, তবে এই কোয়েশনটা একটু মুখস্থ রাখতে হবে, এই কোয়েশনটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। এটা তোমাকে আমি পড়াই নেই, তবে তুমি বুদ্ধি কাটালে কিন্তু এটা পারবা, বুদ্ধি কাটালে পারবা এখানে, কেমন? আচ্ছা, কি বলছে? H3O+ এই যৌগটার মধ্যে HOH এই বন্ধন কোণ কত? চলো আমি তোমাকে বুঝাই আসো। দেখো তো ভাই, আমি যদি H2O-কে উদাহরণ হিসেবে নিই, H2O যেটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে দেখে আসছি, H2O এটার স্ট্রাকচারকে যদি আঁকার চেষ্টা করো, এখানের মধ্যে একটা লন পেয়ার থাকে, এখানের মধ্যে এক জোড়া লন পেয়ার থাকে, এখানে একটা বন্ড থাকে ভাই, আমি যদি একটু করে ভালো করে দেখাই, এখানে একটা বন্ড থাকে ভাই, এখানে একটা বন্ড থাকে, রাইট? এখানে দুই জায়গায় দুইটা বন্ড থাকে। ওকে ভাই, সেখানে যেটা হয়, এই যে এইটা এদিকে ঠেলা দিচ্ছে, এটাকে ধাক্কা দিচ্ছে, কম্প্রেস করতেছে, আবার এটাও কিন্তু দিকে ঠেলা দিচ্ছে। এই দুই দিকে ধাক্কির ফলে এটা একটা স্টেবল অবস্থায় এসে পৌঁছায়, এবং স্টেবল অবস্থায় এসে পৌঁছানোর পরে এই অ্যাঙ্গেলটা কত হয় ভাই পানির ক্ষেত্রে? আমরা কিন্তু আলোচনা করে আসছি ভাই, 104.5 ডিগ্রি হয়। পানির ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত হয়? পানির ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হয় তোমার হচ্ছে ভাই, এই যে এখানে কার মধ্যে বন্ড অ্যাঙ্গেল? HOH এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হয় 104.5 ডিগ্রি। কিন্তু কাহিনী হচ্ছে ভাই, তোমায় কিন্তু এখানে H2O জিজ্ঞেস করে নাই, তোমাকে জিজ্ঞেস করছে কি H3O+, তোমাকে জিজ্ঞেস করছে এখানে H3O+। ভাই এটার স্ট্রাকচার কীরকম হবে? এটার স্ট্রাকচার কীরকম হবে চলো দেখাই। এখানে অক্সিজেন আছে একটা, হাইড্রোজেন আছে তোমার কাছে 3টা, হাইড্রোজেন আছে তোমার কাছে কয়টা? 3টা। কিন্তু এখানে একটা প্লাস আছে না, তাহলে এখানে একটা H+ আছে। দেখো এখানে বুঝো, আগে এখানে H2O ছিল, তাহলে দুইটা এখানে দিয়ে দিছো এখানে, কিন্তু এবার এখানে একটা প্লাস আছে এখানে, তার মানে একটা H+ আছে, H+কে তুমি এখানে দিছো, কেমন? তো এদের দুইটার মধ্যে তো এখানে সিগমা বন্ড আছে, এই সরি কী বলি এটার নাম, সমযোজী বন্ধন আছে এদের দুইটার মধ্যে। চলো এটাকে আমি একটু করে সুন্দর করে আঁকি, দেখতে যেন ভালো হয়, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এখানে একটা হাইড্রোজেন দিছো, এখানে একটা হাইড্রোজেনকে দিছো, সেখানে একটা বন্ডকে দিছো, এখানে একটা বন্ডকে দিছো, কেমন? এটা আমার স্ট্রাকচার। আচ্ছা, এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানের মধ্যে কী ছিল? এখানে একটা লন পেয়ার ছিল এক জোড়া, এখানে একটা লন পেয়ার ছিল। এখন এখানে H3O+ না, তাহলে এখানে একটা H+ও আসছে, তাহলে H+এর সাথে তো অক্সিজেনটা কানেকশন করাইতে হবে। এই H+এর এই H+এর ইলেকট্রন দরকার, আর এর কাছে এক্সট্রা লন পেয়ার আছে। এক্সট্রা যদি কারোর কাছে লন পেয়ার থাকে, তাহলে সে লিগ্যান্ড হিসেবে কাজ করবে বা দাতা হিসেবে কাজ করবে, এবং এটা গ্রহিতা হিসেবে কাজ করবে। ফলে এই দুইটা ইলেকট্রনকে এর দিকে কী করবে? অনেকটা দান বা শেয়ারিংয়ের মাধ্যমে এদের মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হবে। এদের মধ্যে কী গঠিত হবে? এদের মধ্যে তোমার হচ্ছে ভাই সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হবে। জিনিসটা বুঝাই আমি তোমাকে, দেখো এই দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? এটার মধ্যে কিন্তু 2 জোড়া লন পেয়ার আছে, এখানে কিন্তু দেখো 2 জোড়া লন পেয়ার থাকবে না। কেন? যদিও 2 জোড়া প্রথমে লন পেয়ার ছিল, কিন্তু একটা H+ এখানে চলে আসছে। একটা H+ আসা মানে কি? এই H+টা কিন্তু ইলেকট্রন দরকার, আর এখানে দেখতেছো তুমি লন পেয়ার আছে, তখন এর দয়া মায়া হয়, এ কী করে? তাহলে আমার থেকে নে, আমার সাথে শেয়ার কর। তখন অক্সিজেনটা এর সাথে শেয়ার করে, এবং একজনে যেহেতু শেয়ারে অংশগ্রহণ করতেছে, কিন্তু শেয়ারিংয়ে প্রথমে কিছু করতেছে না, হ্যাঁ পরবর্তীতে শেয়ার করতেছে, ঠিক আছে, একসাথে সমভাবে, কিন্তু এই ইলেকট্রন শেয়ারিংয়ের ব্যাপারটা কিন্তু অক্সিজেন থেকে আসতেছে। তাই অক্সিজেন এখানে লিগ্যান্ড হিসেবে কাজ করে, এবং এদের মধ্যে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়, কেমন? আচ্ছা, এর ফলে বন্ড অ্যাঙ্গেলে কী প্রভাব পড়বে? আমাকে কোয়েশ্চন করা হয়েছে এখানে, এই যে কার মধ্যে বন্ড অ্যাঙ্গেল, এই যে HOH এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত আমাকে কোয়েশ্চন করা হয়েছে। এখানে বন্ড অ্যাঙ্গেল বের করো কার মধ্যে, আমাকে বলছে বন্ড অ্যাঙ্গেল বের করো HOH এর মধ্যে, এটা কত হবে জিজ্ঞেস করা হয়েছে। এর ফলে বন্ড অ্যাঙ্গেলে কী প্রভাব পড়বে? দেখো বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। বন্ড অ্যাঙ্গেল কী হবে ভাই? বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে। আচ্ছা, বন্ড অ্যাঙ্গেল বাড়বে কেন? বন্ড অ্যাঙ্গেল বাড়বে কেন? কথা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল বাড়বে কেন? চলো আমি তোমাকে সেটা বুঝে আগে বন্ড অ্যাঙ্গেল কেন বাড়বে। দেখো এখানে 2টা ছিল ভাই,
এ এদিকে ঠেলা দেওয়ার চেষ্টা করতেছিল, এও এদিকে চাপানোর চেষ্টা করতেছিল। তাহলে এরকম দূরে সরানো এবং চাপানো এই দুজনে ক্যান্সেল আউট হয়ে ইফেক্টটা অনেকটা 104.5 গিয়ে স্থির অবস্থায় আছে। এবার দেখো উপরের লন পেয়ার কিন্তু আর নাই, তাহলে এই কিন্তু এটাকে ক্রমাগতভাবে দূরে নেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এখানে তো উপরে তো আর লন পেয়ার নাই, উপরে যদি লন পেয়ার থাকতো তাহলে কিন্তু এই বাধা দূরে নেওয়ার চেষ্টাটাকে সে কিন্তু বাধা দিতে পারতো। যেমন এখানে দেখো, এখানে যখন দূরে নেওয়ার চেষ্টা করতেছিল এই কিন্তু বাধা দিচ্ছিল, এর ফলে বাধা দেওয়ার কারণে বন্ড অ্যাঙ্গেলটা কমে কত হয়ে গেছিলো, 104.5 ডিগ্রি হয়ে গেছিলো। কিন্তু এইবার একে কিন্তু বাধা দেওয়ার কেউ নাই, এ কিন্তু বিকর্ষণ করে এইটাকেও দূরে পাঠানোর চেষ্টা করবে, এটাকেও দূরে পাঠানোর চেষ্টা করবে। এখানে কিন্তু লন পেয়ার আর নাই, এর ফলে এখানে যে বন্ড অ্যাঙ্গেল আছে এই বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, এই বন্ড অ্যাঙ্গেলটা কী হবে এখানে বেড়ে যাবে। এবং বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে গিয়ে কী হবে, কত হবে? একটা জিনিস দেখো তো, এই স্ট্রাকচারটা কিন্তু অনেকটা NH3 এর মতো, কারণ NH3 এর ক্ষেত্রে নাইট্রোজেন থাকে সেন্ট্রালে, 3টা হাইড্রোজেন থাকে 3 কোনায়। তাই NH3 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত হইতো, 107 ডিগ্রি হইতো। তাই এটার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত হবে, 107 ডিগ্রি হবে, যেহেতু স্ট্রাকচারটা কার মতো বলো তো, NH3 এর মতো। তাই HOH এই ক্ষেত্রে তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হবে ভাই, 107 ডিগ্রি হবে। খুবই মজার একটা প্রবলেম ছিল ভাই, আশা করি তোমরা অনেক এনজয় করছো। এখানে কেন বন্ড অ্যাঙ্গেল বেড়ে গেছে বলো তো ভাই? এখানে কি প্রবলেম হয়েছিল, এখানে 2 জোড়া লন পেয়ার ছিল, এই বেটা এই দুটাকে দূরে ঠেলার চেষ্টা করতেছে, আবার এই বেটা এটাকে চাপানোর চেষ্টা করতেছে। সো এখানে এই জন্য বন্ড অ্যাঙ্গেল কমে গিয়ে 104.5 হয়েছিল। কিন্তু এখানে লন পেয়ারটা কিন্তু নাই আর, এটা কিন্তু এখানে ইলেকট্রন শেয়ারিংয়ে অংশগ্রহণ করে ফেলছে। সো ফলে সন্নিবেশ সমযোজী বন্ধন ঘটিতেছে, কিন্তু এখানে কিন্তু লন পেয়ার রয়ে গেছে, এটাতে কিন্তু আর বাধা দেওয়ার কেউ নাই। ফলে এটা কিন্তু দূরে ঠেলার চেষ্টা করতেছে, ফলে এটা দূরে চলে গিয়ে অনেকটা স্ট্রাকচারটা NH3 এর মতো হয়ে গেছে। আর NH3 এর বন্ড অ্যাঙ্গেলটা 107 ডিগ্রি হয়, তাই এটার বন্ড অ্যাঙ্গেল কত হয়, 107 ডিগ্রি হয়ে যাবে। তাই অবশ্যই মনে রাখবা, যদি তোমার কাছে ভাই পানি বলে তাহলে বন্ড অ্যাঙ্গেল হবে 104.5 ডিগ্রি। যদি তোমার কাছে ভাই H3O+ বলে তাহলে কিন্তু বন্ড অ্যাঙ্গেল হবে 107 ডিগ্রি। তাহলে অনেক ইম্পর্টেন্ট জিনিস, এখানে পানির মতো দেখে অনেক 104.something দাগায় দেয়, আনসার কত হবে, 107 ডিগ্রি হবে। সতর্ক থাকবো ভাই, আশা করি তোমরা এই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। এরপরে কি জিজ্ঞেস করছে বলো তো, sp সংকরিত কার্বনের অসংকরিত পি অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? এই কোশ্চেনটা অনেকবার আসবে পরীক্ষায়, এবং এটার আনসার ঠাড়া মুখস্থ করে ফেলবা, এটা হবে 90 ডিগ্রি। কেমনে আমি তোমাকে চলো বুঝাচ্ছি। দেখো এখানে কোশ্চেনটা কী করছে বলো তো, sp সংকরিত কার্বনের অসংকরিত পি অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? একটা জিনিস দেখো তো, কার্বনের কয়টা হাত থাকে, কার্বনের 4টা হাত থাকে। sp সংকরিত এটার মানেটা কি, sp সংকরিত এটার মানে হচ্ছে যে ভাই তোমার এখানে তাহলে কার্বনের 2টা হাত হচ্ছে তোমার ইউজ হয়েছে, বা সিগমা বন্ড কয়টা আছে, 2টা আছে। আর পাই বন্ড কয়টা থাকবে তোমার, তাহলে 2টা থাকবে। যেহেতু কার্বনের টোটাল 4টা হাত, তাহলে 2টা যদি সিগমা হয় তাহলে 2টাকে অবশ্যই কী হতে হবে, পাই বন্ড হইতে হবে। অথবা তুমি এভাবে চিন্তা করো, এখানে আমি তোমাকে বুঝাই বলি, এখানে আমাকে কার্বনের সংকরণ কী দেওয়া আছে, দেখো এখানে কী বলছে, sp সংকরিত কার্বনের। তাহলে আমাকে কোয়েশ্চন এখানে কার্বনের সংকরায়ন কী দিছে, কার্বনের সংকরায়ন কী দিছে, কার্বনের সংকরায়ন এখানে আমাকে দেওয়া আছে sp। এটার মানে কি, এটা মানে হচ্ছে যে কার্বনের একটা এস ইউজ হয়েছে, কার্বনের একটা পি ইউজ হয়েছে, কার্বনের একটা এস ইউজ হয়েছে, একটা কি ইউজ হয়েছে বলো তো, পি ইউজ হয়েছে। কার্বনের যেহেতু সংকরণ sp বলছে, ওকে। কিন্তু কার্বনের অ্যাকচুয়ালি কী থাকে, একটা এস থাকে, কার্বনের অ্যাকচুয়ালি কী থাকে ভাই, একটা এস থাকবে, আর 3টা কি থাকবে, 3টা পি থাকবে না। দেখো আমরা সবাই জানি কার্বনের এস কয়টা থাকে, এস থাকবে তোমার ওই যে যোজ্যতা স্তরে একটা এস থাকবে, কিন্তু একটা px থাকে, একটা py থাকে, একটা pz থাকে, এটা তো আমরা সবাই জানি। তো তোমার কোয়েশ্চনে কি বলছে, দেখো তোমার কোয়েশ্চনে বলতেছে sp সংকরিত কার্বনের, তাহলে একটা কার্বনের সংকরণ করে দেওয়া আছে, sp দেওয়া আছে। এটার মানেটা কি, কার্বনের সংকরণ sp মানে হচ্ছে যে কার্বনের একটা s ইউজ হয়েছে, একটা p ইউজ হয়েছে, একটা p ব্যবহৃত হয়েছে সিগমা বন্ড হিসাবে। কেমন, আমি চলো তোমাকে এখানে লিখে দিয়ে আসো। কার্বনের সংকরায়ন sp এর মানে হলো, কার্বনের সংকরায়ন sp এর মানে হলো কার্বনের যোজ্যতা স্তরের একটি S ও একটি P সংকরিত হয়েছে। ওকে, আচ্ছা কার্বনের সংকরায়ন যদি sp2 হয়, এর মানে হলো sp2, এটার মানে কি, sp2 যদি হয় এর মানে হলো কার্বনের যোজ্যতা স্তরের একটি S ও 2টি P সংকরিত হয়েছে। তাহলে কার্বনের সংকরায়ন যদি
sp3 হয় ভাই, তাহলে এর মানে হলো কার্বনের যোজ্যতা স্তরের একটি S ও 3টি P সংকরিত হয়েছে। তাহলে তোমার কোয়েশন কী করছে? কোয়েশন বলতেছে কার্বনের সংকরণের কথা sp, অর্থাৎ একটা কার্বনের একটা S সংকরিত হয়েছে, একটা P সংকরিত হয়েছে, তাহলে অসংকরিত রয়ে গেছে না? ওই অসংকরিত পি অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে বলছে। এখন দেখো কার্বনে তো তোমার এখানে ধরো পি, এখানে তো S আছে একটা এটা কিন্তু সংকরিত হয়ে গেছে। সাপোজ এটা সংকরিত হয়েছে, ধরো এই তাহলে পি কয়টা সংকরিত হয়েছে? পি সংকরিত হয়েছে কিন্তু একটা, হয় PX হয়েছে, নাহলে PY হয়েছে, নাহলে PZ হয়েছে। আমি ধরে নিচ্ছি, সাপোজ ধরে নিচ্ছি আমি PX সংকরিত হয়েছে, তাহলে এরা দুজন কী হয়ে গেছে? অসংকরিত অবস্থায় রয়ে গেছে না? এই অসংকরিতগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই তো তোমাকে বের করতে বলছে, যে অসংকরিত পি অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে বলো তো PX, এই যে অসংকরিত যারা রয়ে গেছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? একটা ওয়াই অক্ষের দিকে, PYটা কোন অক্ষের দিকে থাকে? ওয়াই অক্ষের দিকে, একটা জেড অক্ষের দিকে। তাহলে PY এবং PZ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি হয়। তাই এখানে অসংকরিত অরবিটালগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে। কেমন? আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে এখানে দেখো, এখানে অসংকরিত, ধরো সাপোজ হচ্ছে তোমার, আমি ধরে নিচ্ছি এক মুহূর্তের জন্য, আমি তো জানি না কে কে আছে অসংকরিত, সাপোজ আমি ধরে নিচ্ছি PX অ্যান্ড PY অসংকরিত অবস্থায় আছে। তো PXটা তো তোমার X অক্ষের দিকে থাকবে, PX যেটা আছে এটা থাকে তোমার হচ্ছে ভাই X অক্ষের দিকে, আর PY থাকবে তোমার হচ্ছে ভাই Y অক্ষের দিকে। সো এদের দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। X অক্ষ এবং Y অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি হয়। কেমন? আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যে আসো। এরপরে কী করছে আমাদের, এটা আমরা গত ক্লাসে শিখছি, অ্যামোনিয়াম আয়নের আকৃতি কী রূপ হয়? চতুস্তলকীয় হয়। এটা আমরা গত ক্লাসে তোমাকে লিখে দিছি, এটা ডাইরেক্ট লিখে দিবা, মুখস্থ করে ডাইরেক্ট লিখে দিবা। তাহলে অ্যামোনিয়াম প্লাস আয়নের আকৃতি কী রূপ হয়? চতুস্তলকীয় হয়। কেমন? এটা আমরা শিখে আসছি অলরেডি। এরপরে কি জিজ্ঞেস করছে, SF6 অণুতে সালফারের কোন ধরনের সংকরণ ঘটেছে? এটাও আমরা শিখে আসছি ভাই। এটা কী হবে? sp3d2 হয়। তাও আমি তোমাকে দেখাই, চলে আসো। এটা আনসার হবে sp3d2। কেমনে চেক করবো আমি তোমাকে দেখাই দেবো। SF6 বলছে না, কী যোগ দিচ্ছে এখানে? SF6 ভাই। সংকরণ চেক করার সিস্টেম কি? আমরা একটা শর্টকাট কী শিখছি? V = হাফ, সরি x = হাফ B + M - C + A। তাহলে বলো তো, হাফ কেন্দ্রীয় মূলের যোজ্যতা স্থির ইলেকট্রন কয়টা? সালফারের 6টা থাকে। একযোজী মূলক এখানে ফ্লোরিন 6টা আছে, ক্যাটায়ন 0, অ্যানায়ন 0। তাহলে এখানে 12 আর 6 দুই ভাগ করলে কত হয়? 6 হয়। 6 হওয়া মানে কি? sp3d2। তাহলে সংকরণ এখানে কত হবে? সংকরণ এখানে হবে sp3d2। চাইলে তুমি ওই যে স্ট্যাটিক নাম্বার দিয়ে বের করতে পারো, সেক্ষেত্রে তোমাকে চিত্র রাখতে হবে। তো ওই ঝামেলায় না গিয়ে আমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আমরা এখানে বের করে ফেলছি। কেমন? এরপরে কি জিজ্ঞেস করছে ভাই, নির্মের কোন যৌগসমূহের অণুর আকৃতি ত্রিভুজ আকৃতি? ভাই এটা তো দেখেই বলে দেওয়া যায়, BF3 এর স্ট্রাকচার কী হবে? BF3 আমরা সবাই জানি, গত ক্লাসে আমরা শিখে আসছিলাম তোমার এখানে CH4 কী হয়? চতুস্তলকীয় হয়। H2 কী হয়? ব্যান্ড অর বি শেপটের হয়। CCl4 কী হয়? চতুস্তলকীয় হয়। এটা আমরা জানি। তো এখানে আমরা তাহলে লিখতে পারি, এই যে তোমার BF3 যেটা আছে, এটার স্ট্রাকচার হয় তোমার হচ্ছে ভাই ত্রিভুজ আকৃতি। CH4 CCl4 এদের স্ট্রাকচার হয় চতুস্তলকীয়। আর তোমার হচ্ছে আরেকটা যেটা কী দেওয়া ছিল যোগ, এখানে পানি মনে হয় না, পানি, হ্যাঁ পানি হয় কি? ব্যান্ড অর বি শেপড। পানি কীরকম হয় ভাই? ব্যান্ড অর ভি শেপড। এটা আমরা শিখে আসছি, এগুলো আমাদের কাছে পরিচিত। ওকে, তাহলে আমরা পারছি এটা। ওকে, তাহলে চলো নেক্সটে যে আমরা জিজ্ঞেস করছি কি, নিচের কোনটি বিরল মৃত্তিকা মৌল? ভাই আমরা সবাই জানি ল্যান্থানাইট সিরিজে যে সকল মৌল থাকে তাদেরকে আমরা কি বলি? বিরল মৃত্তিকা মৌল। সেখানে ল্যান্থানাইট সিরিজে ল্যান্থানিয়াম আছে, তাহলে এরা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। তাহলে আমরা সবাই কি জানি? এই ল্যান্থানাইট সিরিজের মৌলগুলো হলো বিরল মৃত্তিকা। তাহলে এটা চলো এখানে লিখে দিই, ল্যান্থানাইট সিরিজের মৌলগুলো হলো বিরল মৃত্তিকা মৌল। মৌলগুলো হলো বিরল মৃত্তিকা মৌল। কেমন? আমি আশা করতেছি তোমরা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাইবে, আসো। নেক্সট আমরা দেখি কী আছে আমাদের এখানে। হ্যাঁ দেখো, আমার এখানে কী বলছে, নিচের কোনটি 3b গ্রুপের বহিস্থ ইলেকট্রনিক গঠন? এটা আমরা শিখছি ভাই, এটা তো সোজা। দেখো ফার্স্ট অফ অল এটাতে S আছে, তাহলে এটা হচ্ছে তোমার, দেখো 3b মানে কি? বি মানে হচ্ছে যে তোমার এখানে ওই তোমার এখানে কী থাকবে বলো তো? তোমার এখানে বি মানে হচ্ছে যে এটা ডি ব্লক মৌল অথবা F ব্লক মৌল। কেমন? তাহলে আমরা সবাই জানি ডি মানে কি বলো, বি থাকা মানে কি বলো তো? বি থাকা মানে আমি এখানে লিখে দিই একটু করে,
এই এ আমরা কখন ইউজ করি? এ ইউজ করি এস ব্লক এবং পি ব্লক মোলের ক্ষেত্রে, এস ব্লক এবং পি ব্লক মোলের ক্ষেত্রে। আমরা বি কখন ইউজ করি? ডি ব্লক এবং এফ ব্লক মোলের ক্ষেত্রে। তাইলে এখানে দেখো তো 3B বলছে না, তাহলে এটাতে এস, এটা হবে না। আর 3B এই তাহলে ডি ব্লকের ক্ষেত্রে কীভাবে গ্রুপ সংখ্যা হিসাব হয়? এস আর লাস্টের এস আর ডিকে যোগ করতে হয়। তাহলে এখানে তো 1 আছে, এখানে 2 আছে, তাহলে 1 আর 2 যোগ করলে কত হবে? 3 হবে। তাহলে আনসার হবে তোমার এখানে কত বলো তো? বি হবে। আনসার এখানে কত হবে? আনসার এখানে তোমার হচ্ছে বি হবে। কেমন? এটা তো আমরা শিখে আসছি সবাই। যে দেখো আমরা তোমাকে কী বলছিলাম, আমি তোমাকে যদি একটু মনে করাই, আমরা অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়ছিলাম এটা ভাই। দেখো এখানে 3B দেওয়া আছে না, তো 3B মানে কী বলো তো? লাস্টের এস এবং ডি যোগ হয়। তাহলে এখানে তো NS2 আছে, আর এটা কি আছে এখানে? N-1 D1। তাহলে 3B এটা আসলে কী হবে বলো তো? NS2 আর N-1 D1। এই যে দেখো এখানে দেওয়া আছে NS2 আর N-1 D1। কেমন? তাহলে এটা হবে তোমার 3B গ্রুপের তোমার হচ্ছে ভাই বহিস্থ ইলেকট্রনিক গঠন। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, এরপর এখানে কী বলছে আমাকে ভাই? যে নিচের কোনটি অবস্থান্তর মৌল? তাইলে এই প্রশ্নের আনসার দেওয়ার জন্য আমাদের কী করতে হবে? আগে এই মৌলগুলার ইলেকট্রন বিন্যাস দ্বারা কোন কোন মৌল বোঝাচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। ওকে, তাহলে তো আমরা এটা বোঝার চেষ্টা করি। আসো এখানে ফার্স্টে দিছে কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d1। এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা 4s1 হবে, 4s2 হবে। কেমন? তাহলে এখানে হবে 4s2। আচ্ছা, 3d1 আর 4s2 আছে, তাহলে এই যোগটা কত হয়? ওই যে লাস্টে আমরা জানি 2 1 থাকলে কত হয়? 21 হয়। 21 কার থাকে? স্ক্যান্ডিয়ামের থাকে। এখানে D2 আর আমরা বলছিলাম না একটা টেকনিক শিখছিলাম, আমরা কি টেকনিক শিখছিলাম আমি তোমাকে দেখাই। আসো, আমরা টেকনিকটা শিখছিলাম, বলছিলাম যে এই টেকনিকটা শুধুমাত্র অ্যাপ্লাই করা যাবে এদের ক্ষেত্রেই, যে স্ক্যান্ডিয়াম 21 থেকে তোমার হচ্ছে জিঙ্ক 30, এই জিঙ্ক না বেসিক্যালি তোমার হচ্ছে যে অ্যাপ্লাই করা যায় হচ্ছে কপার 29 পর্যন্ত এই টেকনিকটা অ্যাপ্লাই করা যায়। কী টেকনিক? এই যে দেখো তুমি চাইলে এখানে কি আছে বলো তো? 2 আর 1 আছে না, অর্থাৎ এর যোজ্যতা স্তরের ইলেকট্রোমিনাসটা চাইলে তুমি ইজিলি লিখতে পারো। কেমনে জানো? এর হবে কত বলো তো? এর হবে তোমার হচ্ছে ভাই 4s2 3d1। এর কত হবে বলো তো? এখানে তো একটু ব্যতিক্রম ঘটে, যদিও এখানে হবে কত? 4s1 3d10। এটা একটু ব্যতিক্রম ঘটে, সেটা তো আমরা জানি আববনীতির। কিন্তু তুমি যদি আয়রন চিন্তা করো, আয়রনের যদি 26 হয়, 26-এর 2 আসে না, তাহলে এটা হবে 4s2। 6 আসে না, তাহলে এটার কত হবে? 3d6। তুমি যদি চিন্তা করো ম্যাঙ্গানিজ 25, তাহলে এখানে কত হবে? এটার যোজ্যতা স্তরের ইলেকট্রোবিন্যাস 4s2 3d5। শুধুমাত্র এই যে কপার স্ক্যান্ডিয়াম থেকে কপার এতটুকু পর্যন্ত এই শর্টকাটটা অ্যাপ্লাই করা যাবে। তুমি যদি এখানে কোবাল্টটা বের করতে পারো, কোবাল্ট 27 হয়, তাই এখানে কত হবে? এটা হবে তোমার হচ্ছে 4s2, এখানে হবে তোমার 3d7। ওকে, এভাবে তুমি চাইলে বের করতে পারো। আচ্ছা দেখো এখানে তাহলে তোমার কত হবে? এখানে 1 আর 2 আছে, তার মানে কি 2 আর 1 থাকলে 21 হয়। 21 কার হয়? স্ক্যান্ডিয়ামের হয়। এখানে 2 আর 2 আছে, তো 22 থাকলে কার হয়? 22 থাকলে আমরা সবাই জানি টাইটানিয়ামের হয়। এটা হবে টাইটানিয়ামের। তো এখানে 2 আর 10 আছে, তাহলে এটা কত হয়? 12 জিঙ্কের হয়। 6 আর 2 আছে, মানে 2 আর 6 আছে, তাহলে 2 6 26, তাহলে এটা হবে আয়রনের। তো তোমার জিজ্ঞেস করছে এখানে কোনটা অবস্থান্তর মূল? আমরা কিন্তু সবাই জানি আয়রন কী হয় বলো তো? আয়রন হচ্ছে তোমার অবস্থান্তর মূল হয়। সেখানে আনসার কত হবে? আনসার হবে তোমার এখানে সি নাম্বার। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এরপর জিজ্ঞেস করছে কি যে কোনটি ক্রোমিয়ামের ইলেকট্রোবিন্যাস? ক্রোমিয়ামে কিন্তু ব্যতিক্রম ঘটে। তোমার এখানে কি হয়? 4s1 3d5। তাহলে এখানে কত আছে? 4s1 3d5। এটা কত আছে? 4s1 3d5 আছে তোমার হচ্ছে যে 1 নম্বরে। সেটা হচ্ছে তোমার এখানে আনসার। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আমি তাহলে এখানে লিখে দিই। এই যে আমরা সবাই জানি ক্রোমিয়াম 24, এটা কত হয়? ইলেকট্রোবিন্যাসটা 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5 হয়। সো এতটুকুটাকে আমরা কি লিখতে পারি? এতটুকুটাকে কিন্তু আমরা কত 18 হয় না? এখানে দেখো তো, এই 10 18টাকে আমরা আর্গন লিখতে পারি চাইলে। আর এরপরে থাকে কি 4s1 এবং 3d5 থাকে। এটাই লিখছি এখানে। দেখো এই যে আর্গন লিখার পরে 4s1 3d5, তাহলে এটা হচ্ছে তোমার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। কেমন? আচ্ছা, এরপরে কোশ্চেন কী করছে? কার্বন পরমাণুর sp2 সংকরণের ফলে sp2 সংকরিত অরবিটাল এবং অসংকরিত p অরবিটালের মধ্যকার কোণের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে বলছি কি একটা sp2 সংকরিত অরবিটাল আছে, আর এটা তোমার এখানে অসংকরিত p অরবিটাল আছে। আমি তোমাকে অলরেডি বলে আসছি ভাই, অসংকরিত p অরবিটাল এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সবসময় কত হবে ভাই? 90 ডিগ্রি হবে। ওকে, 90 ডিগ্রি হবে এখানে। আমি তোমাকে বুঝাই বলি, sp2 এ কথাটার মানে কি? একটা s ইউজ হয়েছে আর 2টা p তোমার হচ্ছে যে ইউজ হয়েছে। sp2 এটার মানে হচ্ছে যে একটা অ্যাজ ইউজ হয়েছে আর 2টা পি ইউজ হয়েছে। ধরো আমি px এবং py ইউজ হয়েছে বললাম। তাহলে এইখানে যারা সংকরিত হয়েছে এবং যে অসংকরিত রয়ে গেছে p
পিজেড, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল জিজ্ঞেস করছে। তাহলে ভাই দেখো তো পিএক্স পিওয়াই এগুলো সংকরিত হয়েছে আর পিজেড হচ্ছে অসংকরিত অবস্থায় আছে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে ভাই? এই যে এক্স এবং ওয়াই, এই যে এক্স জেড অথবা ওয়াই জেড, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। তাই এটা শর্টকাট মনে রাখতে পারো। তোমাকে যদি কখনো কার্বনের ক্ষেত্রে সংকরিত অসংকরিত অরবিটালের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বলে, অলওয়েজ অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি হবে। অলওয়েজ অ্যাঙ্গেলটা কত হবে ভাই? 90 ডিগ্রি হবে। কেমন? এই জিনিসটা একটু মাথায় রাখিও ভাই। তাহলে এখানে আমি আরেকবার বুঝাই বলে দেখো, এখানে sp2 সংকরিত অরবিটাল জিজ্ঞেস করছে না, তো sp2 মানে কি? একটা s ইউজ হয়েছে, দুটো p ইউজ হয়েছে, ধরো যাক px এবং py ইউজ হয়েছে, তাহলে px এবং py সংকরিত হয়েছে, তাহলে অপোজিট pz এটা কিন্তু অসংকরিত রয়ে গেছে। তাহলে এটার সাথে কিন্তু এদের তোমার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে। এই যে pz এর সাথে px অথবা pz এর সাথে py অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। 31 নম্বর কোশ্চেনে দেখো তোমাকে কি বলছে। 31 নম্বরে বলা হচ্ছে যে সাধারণত পানি দিয়ে আগুন নিভানো হয়, কিন্তু নিচের কোন মূলে পানি দিলে আগুন ধরে যায়? একটু মুখস্থ রাখতে হবে। মনে রাখবে সোডিয়াম, সোডিয়াম যেটা আছে না, সোডিয়ামের মধ্যে তুমি যদি পানি দাও তাহলে হচ্ছে সেখানে আগুন ধরে যায়। কেন? কারণ সোডিয়াম অধিক সক্রিয়। কারণ কেন বলো তো? কারণ সোডিয়াম কী হয়? সোডিয়ামটা অধিক সক্রিয় থাকে। ওকে, তাহলে মনে রাখবা সোডিয়াম অধিক সক্রিয়, এই কারণে সোডিয়ামের মধ্যে পানি দিলে আগুন ধরে যায়। একটু মুখস্থ রাখতে হবে এটা। আচ্ছা, বরফের আকৃতি তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি বরফের আকৃতিটা। তাহলে দেখো তবে বরফের আকৃতির আনসার কোনটা হবে? আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি হেক্সাগোনাল। আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি ভাই যে বরফের আকৃতি কী ছিল? বরফের আকৃতি ছিল তোমার হচ্ছে হেক্সাগোনাল। আমরা বরফের গঠন এটা নিয়ে একটা লেকচারই দিছি। কেমন? আচ্ছা, ওকে, আমরা তোমরা নেক্সটে যে আসো, আশা করি আমরা এগুলো বুঝতে পারছি এখানে। এরপরে কী জিজ্ঞেস করছে এখানে তোমার যে sp2 সংকরণ দ্বারা একটি কার্বন কোন বন্ধন গঠন করে? এটা খুবই সিম্পল কোয়েশ্চন। আমি তোমাকে বুঝাই বলি। একটা জিনিস দেখো তো, sp2 মানে কি? আমরা জানি এই যে তোমার বেসিক্যালি সংকরণ, এখানে কার্বনের কি কোনো লন পেয়ার থাকে? খেয়াল করে দেখো তো, আমরা জানি সবাই, আমি যদি এখানে দেখাই আসো, এখানে যদি স্পেস আছে, এই যে আমরা সবাই জানি কার্বনের কোনো লন পেয়ার থাকে না। কার্বনের কোনো লন পেয়ার থাকে না, রাইট? এটা আমরা সবাই জানি। তাহলে স্টেরিক নাম্বারটা কীভাবে হিসাব হয়? সিগমা বন্ড সংখ্যা প্লাস লন পেয়ার দ্বারা। তো কার্বনের তো লন পেয়ার থাকে না, তাহলে কার্বনের স্টেরিক নাম্বারটা কীভাবে হিসাব হবে? কার্বনের স্টেরিক নাম্বার শুধুমাত্র সিগমা বন্ড দ্বারা। কেন? কারণ কার্বনের কোনো কি থাকে না? লন পেয়ার থাকে না, কারণ লন পেয়ার 0 থাকে। এই জন্য কার্বনের স্টেরিক নাম্বার শুধুমাত্র কার দ্বারা নির্ধারিত হবে? সিগমা বন্ড দ্বারা নির্ধারিত হবে। ওকে, এতটুকু তো আমরা এখানে সবাই বুঝতে পারছি। কারণ কার্বনের কোনো কি থাকে না ভাই? লন পেয়ার থাকে না। এখন তুমি এখানে দেখো, এখানে কি জিজ্ঞেস করছে? sp2 সংকরায়ন বিশিষ্ট। আচ্ছা, sp2 মানে কি? স্টেরিক নাম্বার কত? 3। sp2 মানে কি? স্টেরিক নাম্বার কত? 3। আমি অলরেডি শিখে আসছি তোমাদেরকে। যদি স্টেরিক নাম্বার ইকুয়াল 2 হয়, এই সংকরণকে আমরা বলি sp। যদি স্টেরিক নাম্বার 3 হয়, এটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই sp3 sp2। যদি স্টেরিক নাম্বার 4 হয়, সেই সংকরণটাকে আমরা বলি sp3। তাহলে একটু করে মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো, তোমাকে কী বলছে এখানে? তোমাকে বলা হয়েছে sp2 সংকরায়ন বিশিষ্ট একটি কার্বন। তাহলে এই কার্বনটা যেহেতু sp2 সংকরায়ন বিশিষ্ট, তাহলে আমাকে বলো এই কার্বনের স্টেরিক নাম্বার কত? যেহেতু এই কার্বনটা সংকরায়ন কত? sp2, তাই এটা স্টেরিক নাম্বার কত? সিম্পল ভাই, 3 হবে। কারণ আমরা সবাই জানি যদি সংকরায়ন sp হয় তাহলে স্টেরিক নাম্বার 2 হয়, সংকরায়ন sp2 হইলে স্টেরিক নাম্বার 3 হয়, সংকরায়ন sp3 হইলে সংকরায়ন স্টেরিক নাম্বার 4 হয়। তাহলে যেহেতু এখানে কার্বনের সংকরায়ন sp2 দেওয়া, তাহলে এই কার্বনটার স্টেরিক নাম্বার কত হবে? এই কার্বনটার স্টেরিক নাম্বার হবে তোমার 3, রাইট? কেন? কারণ এখানে এই কার্বনের সংকরায়ন দেওয়া আছে কত বলো তো? এই কার্বনের সংকরায়ন দেওয়া আছে sp2। তাহলে এই কার্বনের সংকরায়ন যদি sp2, তাহলে এই কার্বনটার কিন্তু স্টেরিক নাম্বার হবে 3। তাহলে আমরা অলরেডি দেখছি কার্বনের ক্ষেত্রে যদি কোনো লন পেয়ার থাকে না, তাই কার্বনের যেটা স্টেরিক নাম্বার সেটাই কি হয়? সিগমা বন্ডের সংখ্যা হয়। কার্বনের ক্ষেত্রে কোনো লন পেয়ার থাকে না, তাই কার্বনের ক্ষেত্রে যে স্টেরিক নাম্বার সেটাই তার সিগমা বন্ডের সংখ্যার সমান হয়। তাহলে আমি যেহেতু এখানে লিখে দিয়ে আসো, কার্বনের কোনো লন পেয়ার না থাকার কারণে, কার্বনের কোনো লন পেয়ারকে আমরা এলপি দিয়ে লিখে দিচ্ছি, না থাকার কারণে তার যত সংখ্যক সিগমা বন্ড থাকে তাই তার স্টেরিক নাম্বার। তার যত সংখ্যক সিগমা বন্ড থাকে তাই তার স্টেরিক নাম্বার। তো যেহেতু এখানে এই কার্বনটার সংকরায়ন হচ্ছে তোমার sp2, তাই এটার স্টেরিক নাম্বার হবে 3, আর এখানে লন পেয়ার থাকে না, তাহলে 3টা কী হবে? সিগমা বন্ড হবে। তাহলে কার্বনের তো হাত থেকে 4টা, তো 3টা যদি সিগমা বন্ড হয়, একটাকে মাস্ট বি কী দিতে হবে? পাই বন্ড দিতে হবে। ওকে, আমরা সবাই জানি 3টা যদি সিগমা বন্ড হয়, তাহলে তোমার কার্বনের হাত থেকে 4টা বানাইতে হবে। তাহলে তোমার সেই ক্ষেত্রে একটা কি থাকবে? এখানে পাই বন্ড থাকবে। তাহলে আনসার কী হবে? এখানে আনসার হবে তোমার সি নাম্বারটা।
ওকে, একটা আনসার কী হবে এখানে? আনসার হবে সি নাম্বারটা। আমি তোমাকে আরেকবার বুঝাই বলি আনসার কেন সি নাম্বারটা হবে। তোমাকে কী কোশ্চেন করছে? sp2 সংকরায়ন বিশিষ্ট একটি কার্বনের কোন বন্ধন গঠন করে? তাহলে sp2 সংকরায়ন, তার স্টেরিক নাম্বার হবে 3, আর কার্বনে যেহেতু কোনো লন পেয়ার থাকে না, তাহলে কার্বনের ক্ষেত্রে স্টেরিক নাম্বার যত সিগমা বন্ড তত, তাহলে সিগমা বন্ড হবে 3টা। তাহলে একটা কার্বনে তো 4টা হাত থাকতে হবে, তো যদি 3টা সিগমা বন্ড থাকে তাহলে মাস্ট বি একটা কি থাকবে এখানে? পাই বন্ড থাকবে। ওকে, এর জন্য কী হবে? একটা পাই বন্ড হবে, 3টা সিগমা বন্ড হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, যদি এরকম হইতো, তোমাকে যদি বলতো যে sp সংকরায়ন বিশিষ্ট একটি কার্বন কি বন্ধন গঠন করে? sp সংকরায়ন বিশিষ্ট। sp সংকরায়ন মানে কি? স্টেরিক নাম্বার হবে 2, তাহলে স্টেরিক নাম্বার যদি 2 হয় 2টা সিগমা বন্ড থাকবে, আর যেহেতু 4টা হাত তাহলে 2টা তোমার এখানে সেক্ষেত্রে পাই বন্ড থাকতে হবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। চলো এই জিনিসটা আমি এখানে লিখে দিই, তাহলে তুমি এখানে ভুল করে ফেলতে পারো। এই স্টেরিক নাম্বার যদি 2 হয় কার্বনের ক্ষেত্রে, তাহলে এখানে তোমার সিগমা বন্ড থাকবে 2টা, যেহেতু 4টা হাত করতে হবে তাহলে 2টা পাই থাকবে। স্টেরিক নাম্বার 3 হইলে সংকরায়ন হবে sp2। স্টেরিক নাম্বার 3 মানে 3টা সিগমা বন্ড থাকবে, একটা পাই বন্ড থাকবে। স্টেরিক নাম্বার যদি 4 হয় তাহলে 4টাই সিগমা বন্ড থাকবে, কোনো পাই বন্ড থাকবে না, কারণ যেহেতু 4টা হাত। কেমন? আশা করি আমরা জিনিসগুলো এখানে বুঝতে পারছি। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এবং এগুলো ইজি, তুমি একটু জাস্ট মাথা খাটলে পারবা। এরপরে কি জিজ্ঞেস করছে? ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজে মোট মোলের সংখ্যা কয়টা? আমরা সবাই জানি 30টা হচ্ছে যে মোট মোলের সংখ্যা, 15টা করে থাকে। ওকে, এরপরে কি জিজ্ঞেস করছে? C2H4, তার মানে এটা হচ্ছে ইথিন। ইথিনের মধ্যে কার্বন হাইড্রোজেনের বন্ধনসমূহ কোন অরবিটালের অধিক্রমণের ফলে গঠিত হয়? ওকে, দেখো C2H4-এ কার্বন হাইড্রোজেন, দেখো হাইড্রোজেনে কী ইউজ হয়? হাইড্রোজেনে কিন্তু 1s ইউজ হয়। হাইড্রোজেনে কী ইউজ হয়? 1s ইউজ হয়। আর C2H4 মানে কি? এটা তোমার হচ্ছে যে ইথিন। আমি যদি তোমাকে স্ট্রাকচারটা একটু ভেঙে দেখাই, C2H4 এখানে জায়গা আছে কোথাও? আমি এখানে দেখাই, আসো C2H4টা কীরকম ভাই? আমি যদি দেখাই তোমাকে C2H4 এর স্ট্রাকচারে 2টা কার্বনকে দাও, এখানে একটা ডাবল বন্ড দিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। ওকে, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু কত হয়? এটা এই হাইড্রোজেনে কিন্তু 1s হয়, কিন্তু এই কার্বনের সংকরায়ন কত বলো তো? এই কার্বনের সংকরায়ন, কার্বনে দেখো তো সিগমা বন্ড, এই কার্বনে দেখো তো সিগমা বন্ড কয়টা আছে? একটা, 2টা, এখানে একটা, 2টার মধ্যে একটা কিন্তু সিগমা বন্ড থাকে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, তাহলে এই কার্বনে কিন্তু 3টা সিগমা বন্ড আছে। তাহলে 3টা সিগমা বন্ড মানে এই কার্বনে কিন্তু কোনো লন পেয়ার নাই, তাহলে এই কার্বনের স্টেরিক নাম্বার কত হবে? 3 হবে, যদি একটা সিগমা বন্ড, একটা সিগমা বন্ড, একটা সিগমা বন্ড। তাহলে এই কার্বনের স্টেরিক নাম্বার যদি 3 হয় তাহলে এই কার্বনের সংকরায়ন কী হবে? sp2 হবে। জিনিসটা বুঝো, এই কার্বনটার তোমার হচ্ছে ভাই সিগমা বন্ড থাকে হচ্ছে 3টা, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, তাহলে এই কার্বনের সংকরায়ন হবে sp2, যেহেতু এখানে কোনো লন পেয়ার নাই তাই যাই সিগমা বন্ড তাই স্টেরিক নাম্বার, এর ভিত্তিতে সংকরায়ন হচ্ছে sp2। আর এটা সংকরায়ন কত? এটার ইয়া কত? 1s। তাহলে এই দুইটার মধ্যে যখন অধিক্রমণ ঘটবে, কার কার মধ্যে অধিক্রমণ করতেছে? এই যে sp2 এবং 1s এর মধ্যে। কার কার মধ্যে করতেছে? sp2 এবং 1s এর মধ্যে। এটাই হচ্ছে তোমাকে জিজ্ঞেস করছে, অধিক্রমণটা কার কার মধ্যে করতেছে। আরেকবার বুঝাই বলি, এটা তো সংকরায়ন sp2 হয়েছে, এটা কত? এটা 1s, হাইড্রোজেনে 1s থাকে, sp2 এবং 1s এর মধ্যে হচ্ছে। এটা জিজ্ঞেস করছে যে কার্বন হাইড্রোজেনের বন্ধনসমূহ কার অধিক্রমণের ফলে গঠিত হয়? sp2 এবং 1s, sp2 এবং 1s। তাহলে এখানে আনসার কোনটা হবে? sp2 এবং 1s। আনসার হবে তোমার হচ্ছে ভাই ই নাম্বারটা। ওকে, আনসার হবে কত? আনসার হবে তোমার হচ্ছে ই নাম্বারটা। আচ্ছা, এখানে কি জিজ্ঞেস করছে এরপরে কোন উক্তিটি সঠিক নয়? আগে তুমি তোমার জানা যে জিনিসগুলো দেখো। বোরনের আয়নীকরণ বিভব বেরিলিয়াম অপেক্ষা কম। হ্যাঁ ঠিক আছে, যদিও বোরন ডানে, কিন্তু বেরিলিয়ামের হচ্ছে 2s2 থাকে, তাই এটা পূর্ণ থাকে, তাই এটা কম হবে। আমি একটু পরে দেখি, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম। হ্যাঁ এটাও ঠিক আছে এখানে, কারণ এখানে কি হয়, ওই যে তোমার চার্জ ডেন্সিটি নিয়ে একটা ব্যাপার থাকে। তারপর জিজ্ঞেস করছে LCl3 এর জলীয় দ্রবণ অম্লধর্মী। এটা তোমার হচ্ছে যে এটাও ঠিক আছে। এটা ইলেকট্রন আসক্তি একটি পর্যাবৃত্ত ধর্ম নয়, এটা তো সত্যি না। এটা তো তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তি তো অবশ্যই পর্যাবৃত্ত ধর্ম। তোমায় কি জিজ্ঞেস করছে এখানে? কোনটি সত্যি নয়? কোনটি কি বলো তো? সত্যি নয় কোনটি, মানে কোনটা মিথ্যা? তো ইলেকট্রন আসক্তি তো এটা পর্যাবৃত্ত ধর্ম, কিন্তু এখানে কি লিখছে? ইলেকট্রন আসক্তি পর্যাবৃত্ত ধর্ম নয়, তাহলে এই জিনিসটা তো মিথ্যা। দেখো তোমায় কি জিজ্ঞেস করছে? কোনটি সত্যি নয়, মানে কোনটা মিথ্যা? তো ইলেকট্রন আসক্তি তো একটা পর্যাবৃত্ত ধর্ম, কিন্তু এখানে কি লিখছে? ইলেকট্রন আসক্তি পর্যাবৃত্ত ধর্ম নয়, তাহলে এই কথাটা তো মিথ্যা। তাহলে আনসার হবে কত এখানে? আনসার হবে তোমার এখানে ই। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। এরপর একটা সবচেয়ে ইন্টারেস্টিং কোয়েশ্চন, এবং আমরা এটা পরে শেষ আমাদের আজকের লেকচারটা। আমরা আগামী দিন আরও প্রায় 30 থেকে 35টা MCQ সলভ করবো। আস্তে আস্তে আমরা এইভাবে সলভ করতে থাকবো। আমাদের চ্যাপ্টারটা আসলে শেষের দিকে, আরও কিছু টপিক রয়ে গেছে, আমি সবই পড়াবো। অজৈবযোগের নামকরণ রয়ে গেছে, চুম্বকের ব্যবহার সেবা রয়ে গেছে, বন্ড অর্ডার রয়ে গেছে, আমি এগুলোও পড়াই দেবো। কেমন? টেনশন নিও না। আচ্ছা, এরপরে কি জিজ্ঞেস করছে বলো তো? কোন মৌলে sp3 এবং sp2 দুই ধরনের সংকরিত কার্বন পরমাণুই আছে? তো চলো আমি তোমাকে দেখাই আসো। একটা কাজ করি, এই যে এটাকে আমি একটু কপি করি, এই যোগটাকে, এটাকে আমি এই প্রশ্নটাকে আমি একটু কপি করি। এক্স্যাক্টলি এক সেকেন্ড। সো এটাকে আমি একটু কপি করি, কপি করলাম।
এখানে তো স্পেস নাই, আমি চলো এখানে একটু দেখাই, কারণ এটা একটু আমি দেখাই, ভেঙে ভেঙে দেখাই এটাকে একটু, কেমন? এটাকে আমি একটু ভেঙে ভেঙে দেখাই, 2 মিনিট সময় লাগবে, চলো আমি দেখাই তোমাকে, আসো প্রত্যেকটা যোগের জন্য আমি দেখাবো এখানে, তাহলে তুমি আইডিয়া পাবা কীভাবে আসলে বের করতে হয়। ফার্স্টে এ নাম্বার দেখো, ফার্স্টে জিজ্ঞেস করছে যে কোন মোলে sp3 এবং sp2 সংগঠিত কার্বন পরমাণু আছে, মানে দোনোটাই আছে, sp3ও উপস্থিত sp2ও উপস্থিত, কোন মৌলটার মধ্যে সেটা আমাকে দেখাইতে বলছে। ফার্স্ট যোগটা কি CH3COOH, ফার্স্ট যোগটা হচ্ছে তোমার এখানে কত CH3COOH, এটাকে স্ট্রাকচার আকারে লিখো, এটাকে কী করে স্ট্রাকচার আকারে লিখো। ফার্স্টে CH3 আছে না, তাহলে এটা কার্বনকে দাও, 3টা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, তাহলে CH3 আমি ফার্স্টে দিয়ে দিছি। পর এখানে কি আছে, এটার সাথে একটা C কানেক্টেড, COH, C ডাবল বোন একটা O থাকে, আর এখানে একটা O থাকে, এর সাথে একটা H আছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো স্ট্রাকচারটা বুঝছো কি না, এই যে CH3COOH। ওকে, এখানে আসো আমরা একটু কম্পেয়ার করি এবার, এটা দেখে আসো, এটা দেখো তো, এটাতে কোনো লন পেয়ার নাই, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, তাহলে এই কার্বনের সিগমা বন্ড কয়টা আছে, এই কার্বনের সিগমা বন্ড আছে 4। তাহলে দেখো এখানে এই কার্বনটার এখানে হচ্ছে তোমার সিগমা বন্ড আছে 4, তাহলে এটার স্টেরিক নাম্বার কত হবে, 4 হবে, কারণ এখানে কোনো লন পেয়ার নাই। তাহলে এটার সংকরণ কী হবে, sp3 টাইপের হবে, সংকরণ কী হবে, sp3 টাইপের হবে। ওকে, এই জিনিসটা বুঝছো কিনা দেখো, এটার সংকরণ sp3 হবে, যেহেতু SN স্টেরিক নাম্বার 4 আছে। আচ্ছা, এটা সংকরণ কত হবে দেখো তো, এটা সংকরণ, এখানে সিগমা বন্ড কয়টা আছে বলো, এখানে দেখো এই কার্বনটার এখানে একটা সিগমা বন্ড আছে, এখানে একটা সিগমা বন্ড আছে, এখানে একটা পাই বন্ড, একটা সিগমা বন্ড আছে, তাহলে একটা সিগমা বন্ড এখানে আছে, একটা সিগমা বন্ড এখানে আছে, একটা সিগমা বন্ড এখানে আছে, তাহলে এই কার্বনটা কিন্তু 3টা সিগমা বন্ড আছে, কেমনে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, তাহলে এই কার্বনটার সিগমা বন্ড কয়টা আছে বলো তো, 3টা থাকা মানে কি স্টেরিক নাম্বার কত হবে, স্টেরিক নাম্বার হবে 3, কারণ এখানে লন পেয়ার নাই, তো 3 হওয়া মানে সংকরণকে আমরা কী বলি, sp2 বলি। এটাই হচ্ছে আমার আনসার। আমাকে কি জিজ্ঞেস করছে sp3 এবং sp2 দুটোটা কোন কোন যোগের মধ্যে আছে, এ নাম্বার যোগের মধ্যে আছে, বাকিগুলো বের করার দরকার নেই, তারপরেও আমি বাকিগুলো তোমাকে দেখাচ্ছি, যদিও তোমার পরীক্ষা লাগবে না, পরীক্ষা এতটুকু করলেই চলবে, তারপরেও বাকিগুলোটা কীভাবে বের করতে আমি চলো তোমাকে শিখাই দিয়ে আসো। সিম্পল জিনিস ভাই, খুবই সিম্পল জিনিস, বাকিগুলো কেন আনসার হবে না, তাহলে সেটা তুমি আইডিয়া পাবা। বাকিগুলো কী দিচ্ছে এখানে, CH3 CH Cl C, এটা তোমার কিন্তু করা লাগবে না, একটা করতে তুমি শিওর হয়ে গেছো। তারপরে চলো আমি দেখাই, ফার্স্টে কার্বনকে দাও, 3টা হাইড্রোজেনকে দাও, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেনকে দাও, দেন এটার সাথে একটা কার্বন দাও, এখানে একটা H আছে, একটা এখানে Cl আছে, আর এখানে একটা CH3 আছে, হাইড্রোজেন 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 আছে। ওকে, চমৎকার। দেখো এইটার সিগমা বন্ড কয়টা, 4টা, দেখতে পাচ্ছি আমরা এখানে সিগমা বন্ড হচ্ছে 4টা, তাহলে এটার স্টেরিক নাম্বার কত হবে, 4 হবে। 4 স্টেরিক নাম্বার হওয়া মানে কি, সেটা sp3 সংকরণ বিশিষ্ট। ওকে ভাই, এইটার সিগমা বন্ড কয়টা, দেখতেই পাচ্ছি 4টা সিঙ্গেল বন্ড, তাহলে 4টা সিগমা বন্ড হচ্ছে 4, তাহলে স্টেরিক নাম্বার 4 হবে, তাহলে সংকরণটা কত হবে, এখানে sp3 হবে। আবার এইটার সিগমা বন্ড কয়টা, 4টা, তাহলে স্টেরিক নাম্বার কত হবে, 4 হবে, সংকরণ কী হবে, sp3 টাইপের হবে। তো আমাকে জিজ্ঞেস করছে sp3 দুটোটা থাকতে হবে, কিন্তু এখানে সবাই তো sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, তো এটা আনসার হবে না। ওকে, কেন আনসার হবে না বুঝতে পারছো, sp3 আছে, sp2 কিন্তু নাই, তোমাকে দুটোটা থাকতে বলছে এখানে। ওকে ভাই, তাহলে চলো আমরা C নাম্বারটা দেখে আসো, C3H4, তাহলে কী হবে, এটা একটা কার্বন দাও, 2টা কার্বন দাও, 3টা কার্বন দাও, এদের মধ্যে মিনিমাম তো একটা বন্ড থাকবেই, একটা করে বন্ড দিয়ে দাও। 3টা হাইড্রোজেন আছে, 4টা হাইড্রোজেন আছে এখানে, একটা হাইড্রোজেনকে ফার্স্টে এখানে দাও, একটা হাইড্রোজেনকে এখানে দাও, একটা হাইড্রোজেনকে এখানে দাও, আরেকটা হাইড্রোজেনকে তোমার ইচ্ছা মতো তোমার যে কার্বনে বসিয়ে দিচ্ছে সে কার্বনে বসাও, এই কার্বনে বসাই দাও, তাহলে 4টা কার্বন এখানে ডাবল বন্ড মাছ দেওয়া লাগবে একটা। ওকে, তাহলে এরপরে কি সেখানে এরপরে তোমার এখানে এইটা 4টা হাত অলরেডি হয়ে গেছে, তাহলে এই হাইড্রোজেনটাকে এখানে দেওয়া যাবে না, এই হাইড্রোজেনটাকে এখানে দেওয়া যাবে না, হাইড্রোজেনকে দিতে হবে তোমার হচ্ছে এই পাশে, তাহলে এখানে ডাবল বন্ড দিয়ে দাও, এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত যৌগ। ওকে, দেখো যৌগটা মিলছে কিনা আমি তোমাকে বুঝাই বলি। দেখো ভাই, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, তাহলে প্রত্যেকটা কার্বনে 4টা করে হাত আছে, তাহলে যৌগটা কারেক্ট হয়েছে। এবার আসো আমরা সংকরণ বের করে আসো, এটা সংকরণ যদি বের করি, এটাতে দেখো তো সিগমা বন্ড কয়টা, সিগমা বন্ড 3টা, কেমনে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তাহলে এটার স্টেরিক নাম্বার কত হবে, 3 হবে, সংকরণ কত হবে, sp2 হবে। এটাতে দেখো, এটাতে সিগমা বন্ড কয়টা, 2টা, কেমনে, এখানে একটা, এখানে একটা,
স্টেরিক নাম্বার কত হবে? স্টেরিক নাম্বার 2 হবে। 2 হওয়া মানে কি? sp সংকরণ বিশিষ্ট। এইটার তোমার হচ্ছে সিগমা বন্ড কয়টা? 3টা। কেমনে দেখো, এখানে একটা, এখানে একটা, না এখানে একটা, তাহলে এখানে স্টেরিক নাম্বার কত হবে? 3 হবে। সংকরণ কত হবে? sp2 হবে। ওকে, সামনে এখানে বুঝে গেছি। তাহলে এটা কিন্তু হচ্ছে না। দেখো এখানে একটা sp2 আছে, sp আছে, sp2 আছে, কিন্তু আমাকে বলছে sp2 এবং sp3 থাকতে হবে। তাহলে 1 নাম্বারটাই হচ্ছে কারেক্ট, sp2 এবং sp3। আমি আর বাকি দুইটা দেখাচ্ছি না, আমি আশা করতেছি তোমরা বাকি দুটো নিজেরাই পারবা। এখানে আমি দেখাই দিছি, এটা তুমি হচ্ছে যে নিজেরাই আসলে এখানে যোগগুলো দেখতে পারবা চেক করে। তো এখানে দেখবা কোনোটার জন্য কি আসবে না, sp2 sp3 আসবে না, একটার জন্য আসছে শুধুমাত্র এ নাম্বার। ওকে, সো আমরা এখানে এ নাম্বারটাকে চলো কারেক্ট আছে জায়গায় দিই। সো এটা হচ্ছে আমাদের আনসার। তো আমি আশা করতেছি তোমরা আজকে লেকচার অনেক এনজয় করছো। আজকে হচ্ছে আমরা বেশ কিছু অনেকগুলো এমসিকিউ সলভ করার চেষ্টা করছি। আমরা আগামী দিনও হচ্ছে অনেকগুলো এমসিকিউ সলভ করবো। এরপর হচ্ছে আমরা নতুন টপিক স্টার্ট করবো। তো প্রথমে বলে রাখি ভাই, আমার কোনো পেড বেচ নাই। সো তুমি চাইলে পার মান্থে 150 টাকা পে করতে পারো যদি চাও, যদি তুমি পারো, আসলে যদি তোমার ভালো লাগে পড়াও, যদি তুমি বুঝো, কোনো জোর অবস্থি নেই ভাই, না দিলেও কোনো প্রবলেম নেই। এই নাম্বারগুলোতে পাঠাইতে পারো ভাই। তবে একটা রিকোয়েস্ট থাকবে, এই নাম্বারগুলোতে প্লিজ 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 ভাই কোনো কল করিও না ভাই। একটাই রিকোয়েস্ট থাকবে তোমার প্রতি ভাই, তোমাদের প্রতি, প্লিজ প্লিজ ডোন্ট কল। যদি তোমার কিছু কিছু জানতে ইচ্ছা হয় ভাই, তুমি হচ্ছে যে গ্রুপে পোস্ট দাও, কোনো সমস্যা নেই, কেমন? আচ্ছা, আর ভিডিওতে আজকে ভালো লাগলে ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারো, আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।